দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের লাইভটা নেটওয়ার্কের কারণে কেটে গিয়েছিল। আমরা আবার তোর তোর টেলিগ্রামে দিচ্ছি, তোর টেলিগ্রামে রাসেল তোর টেলিগ্রামে দিচ্ছি, তোর টেলিগ্রামে। ওকে, আমাদের ক্লাসটা কেটে গিয়েছিল, আমরা আবার শুরু করেছি ক্লাস, আবার নতুন করে লাইভে এসেছি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, কেমন? বন্ধু বান্ধব যারা আছে তারা একটু যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। এবং মেনশন করে দাও যারা কাছের বন্ধু আছে তাদেরকে একটু মেনশন করে দিও। আমার টেলিগ্রাম ডিলিট হয়ে গেছে, অফিসেরটা দিচ্ছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। ওকে, আমরা শুরু করব, কেমন? সবাই কি রেডি? তোমরা কই, সবাইকে মেনশন করছো? একটু বলো তো, একটু মেনশন করে দাও যারা আমাদের সাথে অ্যাড নাই বা যুক্ত হতে পারো না এখনই। এবং হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিও। আমরা যেহেতু ক্লাসটা আবার নতুন করে শুরু করছি, অনেকে হয়তো খুঁজে পাবে না। নমধ্যে আগে করব স্যার। যারা তো দশের মধ্যে আগে করো তাদের সাথে একমত। কি নমধ্যে পড়বা না? নমধ্যে না করে দশের মধ্যে পড়বা, কি বলো? স্যার কালকে পিডিএফ আসতেছে না কেন? আচ্ছা, আমি দেখবো, আমি চেক করে তারপর দিব, ঠিক আছে? চেক করে দিব। ভাত খাচ্ছি, ভাত। আচ্ছা, সো ঠিক আছে, আমি শুরু করবো। নবমধ্যে শুরু করতেছি নাকি দশম অধ্যায়? বা দশম অধ্যায় আগে করেন? দশম অধ্যায় আগে করতাম, নবম অধ্যায় পরে করতাম। ভাইয়া শুরু করেন। দশম অধ্যায় পড়বো স্যার। আচ্ছা, অনেকে নবম বলতেছে, অনেকে দশম বলতেছে। এখন আমি কারটা শুনবো? ভাইয়া নবম করেন, নবম দেখতে পাচ্ছি বেশি। ধারাবাহিকভাবে পড়ান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নবম অধ্যায়টা পড়ে ফেলি, আমি একটু দ্রুত পড়াবো। সো চলো আমরা শুরু করি। নবম অধ্যায় পরীক্ষা নাই, কি বলো? তাহলে কি আমি ভুল পড়াচ্ছি? আমরা শুরু করি, কেমন? আমরা শুরু করি। আমরা এই নবম অধ্যায়ে আমাদেরকে যে জ্ঞানমূলকগুলো দেখতে হবে সেগুলো একটু দেখো, এখানে দেওয়া আছে। এই 5টা জ্ঞানমূলক ভালো করে দেখবা। এরপর রয়েছে আমাদের অনুধাবনের জন্য যা যা কোয়েশ্চেন পড়তে হবে এখান থেকে, সেটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে সৃজনশীলের জন্য যে যে টপিক পড়তে হবে এগুলো এখানে দেওয়া আছে। এরপর আমাদের মূল টপিক শুরু হয়। তো সামগ্রিক আয় ও ব্যয়। এখানে আমরা চ্যাপ্টারের শুরুতে আমরা সামগ্রিক আয় নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলে থাকি যে অ্যাগ্রিগেট ইনকাম, কেমন? অ্যাগ্রিগেট ইনকাম বা সামগ্রিক আয়। সো এটাকে আমরা ন্যাশনাল আয় বা জাতীয় আয়ও বলে থাকি।
সামগ্রিক আয় বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে ব্যবহার করে যেই পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবাকর্ম উৎপাদন হবে সবগুলো জিনিসের সমষ্টি বা আর্থিক মূল্যকে আমরা সামগ্রিক আয় বলে থাকি। একদম সোজা কথায় হচ্ছে আমাদের একটা দেশের মধ্যে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা দ্রব্য উৎপাদন হবে সেগুলো অবশ্যই চূড়ান্ত দ্রব্য হইতে হবে। যেমন ধরো চূড়ান্ত দ্রব্য বলতে বোঝাচ্ছি, মনে করো যে আমরা তুলা উৎপাদন করি, তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়। সো আমি যদি তুলার দাম একবার কাউন্ট করি, আবার সুতার দামও কাউন্ট করি, আবার কাপড়ের দামও কাউন্ট করি, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তুলা সুতা এগুলো বাদ দিয়ে একদম ফাইনাল যে গুড়টা শুধুমাত্র কাপড়ের দামটা আমাদের হিসাব করতে হবে। কারণ যদি আমরা একটা জিনিসকে দুইবার কাউন্ট করে ফেলি তাহলে ভুল হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? তো আমরা কি করব, শুধুমাত্র ফাইনাল যে গুডস থাকবে সেই গুডসের মূল্যকে কাউন্ট করবো, তাহলে আমাদের সামগ্রিক আয় বের হয়ে যাবে। সো বা জাতীয় আয় বের হয়ে যাবে। তো সামগ্রিক আয় বা জাতীয় আয় বের করে এখানে একটা সূত্র আছে, যদি আমাদের আরো সূত্র আমরা করব। এখানে একটা পদ্ধতির মাধ্যমে দেখিয়েছে যে এআই এনআই, আবার এটাকে ওয়াইও বলা হয়। ওয়াই মানে হচ্ছে জাতীয় আয়কে আমরা ওয়াইও বলে থাকি, অর্থাৎ আয়কে আমরা ইকোনমিক্সে কি দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা প্রকাশ করি না, ওই যে আমরা পড়েছিলাম। সো আই এআই এনআই সবগুলোই সেম, একই বিষয়। আমরা যদি উৎপাদন পদ্ধতি ব্যবহার করি তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এআই আই মানে ওয়াই এনআই আমরা বের করতে পারি। সেটা হচ্ছে x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস xn ইন্টু pn ডট ডট xn ইন্টু pn। অর্থাৎ আমাদের একটা দ্রব্য যেটার নাম হচ্ছে xn, সেটার দাম pn, এভাবে করে গুণ করে করে আরেকটা দ্রব্য x2 p2, যেমন ধরো কলমটা মনে করো x, এটা হচ্ছে একটা দ্রব্য, এটার দাম গড় দামটা, আরেকটা দ্রব্য সেটা গড় দাম, এভাবে করে করে অর্থাৎ যেই দ্রব্য সেই দ্রব্যের গড় দামগুলো আমরা গুণ করে করে আমরা যদি সবগুলো যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় পেয়ে যাব। আমরা এই যে বলছি সামগ্রিক আয়, এই সামগ্রিক আয়কে আমরা তিন ভাবে পরিমাপ করতে পারি। এখানে একটা সূত্র দিয়েছে, এটা হচ্ছে উৎপাদন পদ্ধতির সূত্র। সো একটা হচ্ছে আয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। অর্থাৎ আমরা সামগ্রিক আয়টাই বের করব, তবে তিনটা ওয়ে আছে, তিনটা পথ আছে বের করার। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতির মাধ্যমে, আয় পদ্ধতির মাধ্যমে, ব্যয় পদ্ধতির মাধ্যমে। এটা এখানে যে সূত্রটা আছে এটা হচ্ছে উৎপাদন পদ্ধতির মাধ্যমে। চলো আমরা একটা একটা দেখি। আমি আবার বলছি, সামগ্রিক আয় আমরা তিন ভাবে বের করতে পারি। সামগ্রিক আয় আমরা তিন ভাবে বের করতে পারি। নেট কি প্রবলেম করছে? হ্যাঁ, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং হচ্ছে ব্যয় পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমি বলছি সামগ্রিক আয় তিন ভাবে বের করতে পারবো, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? তো আমরা প্রথমে কথা বলবো উৎপাদন পদ্ধতি নিয়ে। উৎপাদন পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা সামগ্রিক আয় বের করব। উৎপাদন পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করার জন্য এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেই পণ্যগুলো উৎপাদন করছি, অর্থাৎ সেই পণ্যটা একটা পণ্য সেই দ্রব্যের দাম গুণ করে এভাবে করে আরেকটা দ্রব্য যে দ্রব্যের দাম হচ্ছে x2 দাম গুণ করব, আরেকটা দ্রব্য হচ্ছে x3 দাম গুণ করব, এভাবে করে করে আমরা যদি সবগুলো সমষ্টি নির্ণয় করি তাহলে আমরা সামগ্রিক মানে আয় পেয়ে যাব বা জাতীয় আয় পেয়ে যাব উৎপাদন পদ্ধতির মাধ্যমে। ক্লিয়ার? উৎপাদন পদ্ধতির মাধ্যমে। পিডিএফ লাগবে। পিডিএফ নেওয়ার জন্য যেটা করতে হবে, এই ক্লাসটা নিজের ওয়ালে শেয়ার করতে হবে এবং 10 জন বন্ধুকে মেনশন করতে হবে কমেন্ট বক্সে। সেটা স্ক্রিনশট আমাদের পেজে দিতে হবে, মেসেজ করতে হবে, তাহলে তোমাকে পিডিএফ ফাইলটা দিতে হবে। ভাই এগুলো পারে একটু দ্রুত পড়ান। আচ্ছা ঠিক আছে, কোনটা পারো না তাহলে? তো আমি নতুন ফাইল নিচ্ছি, এখানে আমাদের স্লাইড শেষ, আমরা নতুন স্লাইড নিচ্ছি, একটু ওয়েট করো সবাই। এসএস দিলে তোমাদেরকে দেওয়া হবে, কেমন? ক্লাসের পরে দেওয়া হবে তোমাদেরকে ফাইল, ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে। পিডিএফটা কি জিনিসটা আমারও লাগবে? আচ্ছা তাই নাকি? আচ্ছা কই যাবো আমরা বলো?
তো আমরা 1 নাম্বারটা বুঝেছি, আমরা বলেছি উৎপাদন পদ্ধতির মাধ্যমে আমরা যে পণ্যটা উৎপাদন হবে সেই পণ্যটাকে সেই দ্রব্যের দাম দিয়ে গুণ করে করে এভাবে করে সবগুলো দ্রব্য যদি যোগ করে দিই তাহলে আমরা উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় আমরা পেয়ে যাব। এটা হচ্ছে প্রথম ওয়ে, কেমন 1 নাম্বার ওয়ে বলেছে। আর 2 নাম্বার ওয়ে হচ্ছে আমরা বলে থাকি আয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করা। আয় পদ্ধতি অর্থাৎ কয়টা জিনিস উৎপাদন হচ্ছে সেই আয় পদ্ধতি আমরা ব্যবহার করে সামগ্রিক আয় কি করব, বের করব। তো এখানে আমরা বলতে পারি যে এখানে দেখো 4টা জিনিস আছে, আমরা বলতে পারি আর ডাব্লিউ আই পাই, তারপর এটা হচ্ছে এখানে মাইনাস হবে, এটা এখানে অ্যাড করব না, এটা আমরা মাইনাস করব, এখানে ভুলে দেওয়া হয়েছে প্লাস। সো বিষয়টা বোঝো, আমি তোমাদেরকে পড়িয়েছি 3য় অধ্যায়ে উৎপাদনের উপকরণ কয়টি ছিল, 4টি ছিল, মনে আছে? কি কি ছিল? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদন উপকরণ ছিল 1 নম্বরে ভূমি, কেমন, তারপর 2 নম্বরে আমরা পড়েছি শ্রম, 3 নম্বরে আমরা পড়েছি মূলধন, 4 নম্বরে আমরা পড়েছি সংগঠন। এগুলো হচ্ছে 4টা উৎপাদন উপকরণ, তাই না? সো এই 4টা উৎপাদন উপকরণে কিছু পারিশ্রমিক ছিল। পারিশ্রমিকগুলো কি জানো? সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ভূমির জন্য আমরা বলে থাকি যে খাজনা, ভূমির জন্য খাজনা। আর শ্রমের জন্য আমরা বলে থাকি মজুরি। আর মূলধনের জন্য আমরা বলে থাকি সুদ দিতে হয়, এটা হচ্ছে মূলধনের পারিশ্রমিক, সুদ। এরপর হচ্ছে সংগঠনের পারিশ্রমিক হচ্ছে মুনাফা, মুনাফা। সো এই যে আমরা খাজনা বলি, এই খাজনাকে আমরা লিখে থাকি যে ওয়েজেস, সরি খাজনাকে আমরা বলে থাকি রেন্ট, কেমন। আর মজুরিকে আমরা বলে থাকি ওয়েজেস, সুদকে আমরা বলে থাকি ইন্টারেস্ট, ছোট হাতের আয় লিখতে হয় ইন্টারেস্ট, বা আরো লেখা যায়। আর মুনাফাকে আমরা বলে থাকি পাই, পাই দ্বারা আমরা প্রকাশ করি, মুনাফাকে আমরা পাই দ্বারা প্রকাশ করি, তাই না? সো আমরা যদি বলি যে আয় পদ্ধতিতে সামগ্রিক আয় বের করবো, আয় পদ্ধতি, একটা দেশের যে মানুষ, সেই মানুষের কিন্তু এই 4টা আয় থাকে, এর বাইরে কিন্তু কোনো আয় থাকে না। যেমন ধর আমি বলতে পারি তোমাদের, যদি তোমার ফ্যামিলির কথা চিন্তা করো, তোমার ফ্যামিলিতে হয়তো একটা কি আছে, একটা জমি আছে, একটা বিল্ডিং আছে, বা কোনো একটা দোকান আছে, বা কোনো একটা অ্যাপার্টমেন্ট আছে, সেটা ভাড়া দিয়ে টাকা পাও, সো যেটাকে আমরা বলি রেন্ট বাবদ পাচ্ছে টাকা। আর হচ্ছে ওয়েজেস বাবদ, মনে করো তোমার বাবা চাকরি করে, ভাই চাকরি করে, বা অন্য কেউ চাকরি করে, সেখান থেকে তোমার ইনকাম হয়। তার মানে এটা হচ্ছে ওয়েজেস, অর্থাৎ তোমার ভাড়া থেকে আসে অথবা বেতন থেকে আসে, অথবা হইতে পারে তোমাদের কিছু টাকা ছিল, সেটা তোমরা কোনো জায়গায় বিনিয়োগ করেছো, সেখান থেকে সুদ পাচ্ছ, সুদ, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট, এখান থেকে আসতে পারে টাকা, মূলধন হিসেবে ব্যবহার করতে বিধায় অন্যজন তোমাকে সুদ দিচ্ছে। আর হচ্ছে পাই, অর্থাৎ তোমাদের কোনো একটা বিজনেস আছে, সেখান থেকে তোমাদের মুনাফা হচ্ছে। এই 4টার বাইরে কি একটা দেশের মানুষের কোনো ইনকাম হইতে পারে? না, আর কোনো ইনকাম নাই। এই 4টার ভিতরে সবকিছু পড়ে যাচ্ছে, এর বাইরে কোনো ইনকাম থাকতে পারে না। তাহলে এই 4টা যদি আমরা যোগ করে দিই, এবং সেখান থেকে আমরা টিপি বাদ দিয়েছি। টিপি মানে কি জানো? টিপি মানে হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। এই টিপি মানে বলা হয় ট্রান্সফার পেমেন্ট, বা আমরা যদি বাংলায় বলি তাহলে বলা হয় হস্তান্তর পাওনা। হস্তান্তর পাওনা মানে কি জানো? মনে করো যে ভিক্ষুককে তুমি টাকা দিছো, সো এটা হচ্ছে ভিক্ষুকের জন্য হস্তান্তর পাওনা হিসেবে সে পেয়েছে। মনে করো বিধবা ভাতা, ঠিক আছে, বা অন্য কোনো ভাতা, সেগুলোকে বলা হয় হস্তান্তর পাওনা। এই হস্তান্তর পাওনা আমাদেরকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ এই আয়গুলো থেকে আমাদের হস্তান্তর পাওনা বিয়োগ দিতে হবে। স্যার প্রশ্ন, হস্তান্তর পাওনা বিয়োগ কেন দেবো? কারণ এই যে হস্তান্তর পাওনা, এটা কিন্তু এমন একটা পাওনা যে পাওনাটা সে কোনো কাজের বিনিময়ে, সে কোনো উপকরণ দেওয়ার বিনিময়ে পায় নাই। সে যেটা করেছে সেটা হচ্ছে কারো কাছ থেকে সহযোগিতা পেয়েছে, সাহায্য পেয়েছে। সো যে সহযোগিতা দিয়েছে তার ইনকাম থেকে তো সে দিয়েছে, তাই না, টাকাটা, অর্থাৎ তার ইনকামের একটা অংশ সে কি করেছে, তোমাকে দিয়ে দিয়েছে। সো সেই ইনকামটা কিন্তু তার ইনকামের সাথে আমরা যোগ করে ফেলেছি অলরেডি। তার ইনকামের যে 4টা ফরম্যাট আছে, এই 4টা ফরম্যাটের মধ্যে সেই টাকায় অ্যাড হয়ে গেছে। সো তুমি যে ট্রান্সফার হিসেবে পেয়েছো, সেটা এখানে কি করতে হবে না, অ্যাড করতে হবে না, সেটা আমাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ ট্রান্সফার পেমেন্ট যদি থাকে, সেগুলো আমাদের কিন্তু হবে বাদ দিতে হবে, কারণ এটা হচ্ছে আরেকজনের ইনকাম, যেটা অলরেডি তার ইনকামের সাথে যোগ করে ফেলা হয়েছে। আমরা যদি আবারও লিখি, তো সেটা দ্বৈত গণনা হয়ে যাবে, অর্থাৎ 2বার গণনা করে ফেলতেছি আমরা জিনিসটা, তাই না? বুঝতে পেরেছি? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই 4টা জিনিস থেকে টিপি বাদ দিব, ট্রান্সফার বাদ দিলে আমরা আয় পদ্ধতিতে সামগ্রিক আয় পাবো। আবার দেখো, এরপর আস্তে আস্তে আমাদের ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা সামগ্রিক আয় বের করবো। সো এখানে আছে যে ব্যয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করতে হলে আমাদেরকে সমাজের মানে ওয়াই এ আই এন আই বের করবো। তাহলে এখানে লেখা আছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা আসলে 4 খাত বিশিষ্ট, 4 খাত বিশিষ্টের ক্ষেত্রে আমরা সামগ্রিক আয়ের কথা এখানে বলছি,
বা ন্যাশনাল আয়ের কথা বলছি আমরা, ঠিক আছে। চার খাত বিশিষ্ট অর্থনৈতিক খাতের সামগ্রিক আয় বা ন্যাশনাল আয়ের কথা আমরা বলছি, চার খাত বিশিষ্ট অর্থনীতি। তো আমি যদি বলি চার খাত বিশিষ্ট অর্থনীতি আসলে এগুলো আসতে করতে হবে, চলো আমরা দেখি। আচ্ছা, এর আগে আমি একটা টপিক পড়িয়ে ফেলি তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে ইনকাম হয় সেটাকে আমরা কি বলি জানো? পার্সোনাল ইনকাম, পার্সোনাল ইনকাম বা পিআই বলা হয়, পার্সোনাল ইনকাম। কেমন? সেই পার্সোনাল ইনকাম থেকে আমরা দুইটা জিনিস বাদ দিলে, একটা হচ্ছে কর, কর বলতে প্রত্যক্ষ করকে বোঝানো হয়, প্রত্যক্ষ কর। আর হচ্ছে অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় মানে হচ্ছে আমরা 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 এই কর ছাড়াও আরো কিছু ব্যয় করে থাকি। যেমন মনে করো যে তুমি কোনো একটা সামাজিক অনুষ্ঠানে টাকা পয়সা দিয়েছো, অথবা তুমি অন্য কোনো কর বাবদ তুমি বা অন্য কোনো ফি বাবদ তুমি টাকা দিয়েছো। কেমন? পৌরসভাতে হইতে পারে বা সামাজিক অনুষ্ঠানে বা সামাজিক সংগঠন হইতে পারে, যেগুলোকে আমরা বলি অন্যান্য ব্যয়। সো অন্যান্য যে ব্যয়, সেই অন্যান্য ব্যয়গুলো আমরা যদি বাদ দিই, অর্থাৎ তোমার পার্সোনাল ইনকাম মনে করো, আমি এক্সাম্পল হিসেবে দেখাই, তোমার পার্সোনাল ইনকাম মনে করো যে 100 টাকা, ভালো করে শুনিও, পার্সোনাল ইনকাম হচ্ছে 100 টাকা। সেই 100 টাকা থেকে তুমি মনে করো যে ব্যয়, অন্যান্য ব্যয় হিসেবে দিয়েছো 5 টাকা, তুমি 10 টাকা তুমি কর দিয়েছো, অন্যান্য ব্যয় 5 টাকা। তার মানে তোমার কাছে আর আছে কয় টাকা বলো? 100 টাকাতে তুমি 10 টাকা কর দিয়েছো, অন্যান্য ব্যয় 5 টাকা। তাহলে আমরা এটা বলতে পারি যে তোমার কাছে তাহলে আর কয় টাকা থাকবে? আমি এবার কোন জায়গায় লিখি, আচ্ছা এখানে লিখি, 100 টাকা থেকে তুমি 10 টাকা কর দিয়েছো, অন্যান্য ব্যয় দিয়েছো 5 টাকা। তার মানে তোমার কাছে আছে আর কয় টাকা বলো তো? এই 100 টাকা থেকে এই দুইটা বাদ দিলে তাহলে তোমার কাছে আছে 85 টাকা। এই 85 টাকা আমরা কি বলে থাকি জানো? যে ব্যয়যোগ্য আয় বলে থাকি, ব্যয়যোগ্য আয়, যোগ্য আয়, যেটাকে আমরা বলে থাকি ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম বলা হয়। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে ডিআই বলে থাকি। সো ডিআই বা ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় বলতে বোঝানো হয় আমাদের ইনকাম থেকে এই দুইটা জিনিস বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে, সেই টাকাটাতে আমরা অন্য খাতে ব্যয় করতে পারবো, তাই না? তো এটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। কি বলা হয়? ব্যয়যোগ্য আয়। এই ব্যয়যোগ্য আয়ের আমরা দুইটা কাজ করি, অর্থাৎ আমাদের যে ব্যয়যোগ্য আয় বের হবে সেটা আমরা দুইটা কাজ করতে পারবো, মানে দুইটা কাজ আমরা সাধারণত করে থাকি। একটা হচ্ছে আমরা ব্যয় করে থাকি, আবার বলছি, একটা হচ্ছে আমরা ব্যয় করে থাকি, আরটা হচ্ছে আমরা সঞ্চয় করে থাকি। সো এই 85 টাকা দুইটা কাজ হইতে পারে। হয়তো একটা হচ্ছে আমাদের ব্যয় হবে, যেটাকে আমরা বলি ভোগ ব্যয়। আচ্ছা, এটা উপরে লিখলে ভালো হবে, এখানে লিখলে আমি লেখার জায়গা পাচ্ছি না, এখানে আমি লিখে দিচ্ছি। কেমন? সো আমার 100 টাকা ইনকাম হলো, সেখান থেকে আমরা 10 টাকা ব্যয় করলাম বা কর দিলাম, এবং বাকি 5 টাকা হচ্ছে আমরা অন্যান্য ব্যয় দিলাম। তাহলে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ডিআই বা ডিসপোজেবল ইনকাম। সো ডিসপোজেবল ইনকাম তাহলে কত টাকা পাচ্ছি? 85 টাকা। এটা হচ্ছে আমাদের ডিআই। সো এই ডিআই এর আমরা দুইটা কাজ করি, 85 টাকার আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা ভোগ ব্যয় করতে পারি, ভোগ ব্যয়, অর্থাৎ আমরা ব্যয় করব। ঠিক আছে? মনে করো 85 টাকার আমি 50 টাকা ভোগ ব্যয় করব। আর বাকি তাহলে 35 টাকা আমরা কি করি? বাকি 35 টাকা আমরা সঞ্চয় করি, সঞ্চয় করে থাকি, সঞ্চয়, যেটাকে আমরা বলে থাকি সেভিংস করা। কেমন? তাহলে বাকি 35 টাকা আমরা সেভিংস করছি। এই সেভিংসের টাকাটা কিন্তু আবার ব্যয় হয়, যেটাকে আমরা বলে থাকি বিনিয়োগ ব্যয়। অর্থাৎ যেটা সেভিংস আমরা করেছি, এই সেভিংসের টাকাটা আবার আমরা কি করে থাকি? বিনিয়োগ করে থাকি, বিনিয়োগ। তুমি দেখবা যে তোমার যখন অনেক টাকা জমে যাবে, তখন তুমি সেই টাকাটা কি করো? কোন একটা জায়গায় বিনিয়োগ করো, তাই না? যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। কেমন? অর্থাৎ বিনিয়োগ ব্যয়। সো তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের ইনকামের এই দুটো জিনিস বাদ দেওয়ার পর একটা অংশ আমরা ভোগ ব্যয় করছি, আরেকটা অংশ আমরা হচ্ছে বিনিয়োগ ব্যয় করছি। কেমন? তো এটা এখানে লেখা হয়ে আছে যে YAINI সমান C+I, অর্থাৎ সি এর সাথে আয় যোগ করা হয়ে আছে। কেন? কারণ আমরা আমাদের ইনকামের ভোগ ব্যয় যোগ আয় দুটো কাজ করি, একটা ভোগ ব্যয় করি, আরটা হচ্ছে বিনিয়োগ ব্যয় করি, মানে সঞ্চয় করি, সেই সঞ্চয় থেকে কি হয়? বিনিয়োগ হয়। তো আমরা এই দুইটা যোগ করেছি, প্লাস তারপর লিখে আছে জি। আচ্ছা, দুই খাত হলে কিন্তু এতটুকু পর্যন্ত থেকে যাবে, দুই খাত হলে C+I পর্যন্ত থাকবে, আর বাকিগুলো থাকবে না। অর্থাৎ দ্বি খাত হলে দুইটা থাকবে শুধু, C+I। তিন খাত যদি হয় তাহলে সেখানে একটা খাত নতুন যুক্ত হবে, সেটা হচ্ছে এই যে তোমার কাছ থেকে সরকার করটা নিয়ে নিচ্ছে, কর যে নিয়ে নিচ্ছে, এই করটাকে আমরা বলতে পারি যে তোমার সরকার অবশ্যই টাকাটা নিয়ে কি করে? তোমার জন্য ব্যয় করে, যেটাকে আমরা বলি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। অর্থাৎ এই ইনকামের সাথে আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যোগ হবে, কারণ হচ্ছে সরকার এই করটা নিয়ে তোমার জন্য ব্যয় করবে, সরকার একটা ব্যয় করবে। যেমন সরকার বিভিন্ন ধরনের কালভার্ট, যোগাযোগ খাতে ব্যয়, অন্যান্য খাতে, শিক্ষা খাতে ব্যয় করবে, এটাকে আমরা বলি যে সে কর বাবদ ব্যয় করতেছে, কর বাবদ যে টাকা নিয়েছে সেটা ব্যয় করতেছে। অর্থাৎ আমরা এখানে যেটা জি বলে থাকি,
এটা হয়ে গেল 3 খাত, অর্থাৎ যদি সি প্লাস আই প্লাস জি থাকে তাহলে সেটা হয় 3 খাত বিশিষ্ট অর্থনীতি। এছাড়াও আরেকটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে তোমার আমদানি রপ্তানি হয় অনেকগুলো দেশে। সো যদি আমদানি রপ্তানি হয় তাহলে যে ক্ষেত্রে হবে যে আমদানি রপ্তানি হলে সেক্ষেত্রে এক্সএম যুক্ত হবে। এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, যেটাকে আমরা বলি রপ্তানি, এম মানে ইম্পোর্ট, যেটাকে আমরা বলে থাকি আমদানি। অর্থাৎ আমদানি থেকে রপ্তানি বাদ দিয়ে যে জিনিসটা পাচ্ছি সেটাও আবার কি বলতে পারি আমরা, ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় আমরা বলতে পারি। ঠিক আছে, ভাইয়া সিসিএর পুনর্ভ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। কেমন সিসিএ? ক্যাপিটাল স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত, সরি মূলধনী মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয়, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ডিআইটা বুঝি না, ডিআই কোথায় আছে? ও ডিআই মানে ডিসপোজেবল ইনকাম, ব্যয়যোগ্য আয়। আমাদের যে ইনকাম হয় সেই ইনকামের আমরা কতটুকু ব্যয় করতে পারবো। তো আমাদের ইনকাম হচ্ছে 100 টাকা, সেখান থেকে এই দুটো জিনিস বাদ দেওয়ার পর এই 25 টাকা আমরা ব্যয় করতে পারবো, এটাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম। তো এটাকে এভাবে লেখা যায়, ডিসপোজেবল ইনকাম আমরা অনুভব পেতে পারি যে এই ভোগ ব্যয় যেটা আছে এবং সঞ্চয় যেটা আছে, অর্থাৎ আমাদের ভোগ ব্যয় 50, তো এখানে 35, তো যোগ করলে কত 85 পাবো না। সো ভোগ ব্যয় সি, আর এটির সাথে যদি আমরা সঞ্চয় যোগ করে দিই, সঞ্চয় যোগ করা হয় অর্থাৎ এস যোগ করা হয়, তাও কিন্তু আমরা কি পাই, ডিআই বা ডিসপোজেবল ইনকাম পেতে পারি। অথবা আমরা বলতে পারি এরকম, আবার এভাবে বলা যায় যে ভোগ ব্যয়তে থাকবে ভোগ ব্যয়, এই ভোগ ব্যয়ের সাথে আমরা বলেছি যেটা আবার ভোগ ব্যয় সঞ্চয় করি সেটা আবার বিনিয়োগ করি। সো ভোগ ব্যয়ের সাথে যদি আমরা কি করে দিই, বিনিয়োগ যোগ করি, তাও কিন্তু আবার কি পাওয়া যায়, বিনিয়োগ যোগ করলে যেটাকে বলি ইনভেস্টমেন্ট, তাও কিন্তু কি পাওয়া যায় আমাদের ডিআই বা ডিসপোজেবল ইনকাম বা ব্যয় ভোগ ব্যয়, সরি ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। তবে এটা তখন লিখতে পারবো আমরা যখন দেখা যাবে যে আমাদের সম্পূর্ণ সেভিংসের টাকাটা আমরা বিনিয়োগ করতে পারবো। সম্পূর্ণ সেভিংসের টাকাটা বিনিয়োগ করতে পারলে তখনই আমরা কি বলতে পারবো যে ডিআই সমান যে ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ বলতে পারবো, সঞ্চয় জায়গায় বিনিয়োগ বলতে পারবো, যদি আমাদের সঞ্চিত সব টাকাটা বিনিয়োগ করি। অনেক সময় তো সঞ্চিত সব টাকা আমরা বিনিয়োগ নাও করতে পারি, এটা বলা হচ্ছে। নবদা থেকে একটা সিকিউ আসবে একটা। ভাইয়া জানি আপনি অনেক ক্লান্ত, তবু একটু তাড়াতাড়ি পড়ালে ভালো হয়। আচ্ছা আমি চেষ্টা করছি, তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে। সো এইটুকু হচ্ছে আমাদের ব্যয় পদ্ধতি সামগ্রিক আয়। সো আমি স্কিপ করতে হবে, যদি আমাকে কি করতে হয়, তুমি যদি বলো যে স্যার আমাকে কি করে দেন, তাড়াতাড়ি করে দেন, আমাকে স্কিপ করে যেতে হবে টপিক, কারণ সব পড়তে গেলে তো আমাদের বিষয়টা আনতে হবে যে কোত্থেকে পড়তেছি সেটা, তাই না। সেটা আমরা 4 খাত বিশিষ্ট পড়লাম, 3 খাত হলে হবে 3টা, 2 খাত হলে হবে 2টা। 4 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে ব্যয় পদ্ধতি সামগ্রিক আয় আমরা বের করেছি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, ঠিক আছে। এটা মুখস্থ করে ফেলতে হবে, এখন মুখস্থ করো দ্রুত সবাই। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এই দুটো দ্রুত মুখস্থ করে নাও। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, ঠিক আছে, এটা দ্রুত মুখস্থ করে নাও। টাইম ওয়েস্ট হচ্ছে বেশি, তাহলে টাইম ওয়েস্ট হলে তুমি ক্লাস পরে করে নিও, যদি স্পিড বাড়াই করতে ইচ্ছে করে নিও, ঠিক আছে। অথবা তোমার যদি বেশি টাইম ওয়েস্ট হয় তাহলে তুমি ক্লাস না করতে পারবে, আর কি কিছু তো করার নেই। 10 মধ্যে পড়াবেন, আমি জানি না পড়াতে পারবো কিনা, আমার এখন শরীর খারাপ লাগতেছে, ঠিক আছে। জাস্ট এই 5-10 মিনিট আগে থেকে শরীর খারাপ লাগতেছে, যাই হোক চেষ্টা করব। ভাইয়া কালকে পিডিএফ কাজ করতেছেন, আচ্ছা ঠিক আছে আমি দেখবো। তাহলে এই সূত্রটা একটু মুখস্থ করে নাও, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, মুখস্থ করে নাও দ্রুত। কোন চ্যাপ্টার থেকে? দ্বিতীয় চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি সিকিউ আসবে। উদাহরণ দিয়ে তো সূত্রগুলো বোঝালাম ভাই, এখানে আমি উদাহরণ দিয়ে বললাম না যে সিটা কোত্থেকে আসছে, তারপর হচ্ছে আয়টা কোত্থেকে এসেছে, তারপর হচ্ছে কর যেটা দিচ্ছে সেই করটা হচ্ছে সরকার ব্যয় করে, যেটাকে আমরা বলি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, 3টা নিয়ে গেছে। তারপর আমদানি রপ্তানি হলে সেক্ষেত্রে
এক্সএম থাকে, এটাই বললাম আর কি। ঠিক আছে, এরপরে যাচ্ছে আমরা। এরপর আমাদের রয়েছে সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা। এখানে আমাদের সামগ্রিক আয়ের মধ্যে 6টা জিনিস আমাদের পড়তে হবে, কেমন? যেমন মোট জাতীয় আয়, নিজ জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন, নিজ জাতীয় উৎপাদন, মোট দেশের উৎপাদন, নিজ দেশের উৎপাদন। সো এগুলো আমাদেরকে বিস্তারিত জানতে হবে কোনটার মানে কি, ঠিক আছে? সো আমি এগুলো পড়াচ্ছি না, এগুলো তোমাদেরকে আমি কাজ দিচ্ছি। তোমরা একটা কাজ করবে, এখানে স্লাইডগুলো আছে। যেমন মোট জাতীয় আয় বলতে আমরা কি বুঝে থাকি, কেমন? এটা সূত্র সহ সুন্দর করে দেওয়া আছে, একবার সুন্দর করে গোছানো আছে, তোমরা পড়লেই বুঝবে আশা করি। তারপর হচ্ছে নিজ জাতীয় উৎপাদন বলতে কি বোঝানো হয়, মোট জাতীয় উৎপাদন থেকে যেটা মোট জাতীয় বের করবো সেটা থেকে আমরা যদি সিসি অবলিক ডিসি বাদ দিই, সিসি মানে হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা যেটা বলা হয় মূলধনী সামগ্রী ব্যবহারজনিত ব্যয়, অথবা ডিসি, ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট, ঠিক আছে? এই যে অপচয় এখানে আছে, ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট, আর সিসি মানে হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ঠিক আছে? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স আর ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। এই দুটো ফুল ফর্ম অনেকবার এসেছে, সিসি এর ফুল ফর্ম ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স আর ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। এই দুটো বাদ দিলে তাহলে আমরা অ্যারোনাইম পাবো। তো এগুলো তোমাদের কাছে দিলাম আমি 6টা। মোট জাতীয় উৎপাদন, তারপর হচ্ছে নিজ জাতীয় উৎপাদন, তারপর হচ্ছে মোট দেশীয় উৎপাদন, নিজ দেশীয় উৎপাদন, এগুলো ভালো করে পড়বা। পড়ার পর এগুলোর মধ্যে পার্থক্য পড়তে হবে, তোমাদের বইতে আছে, ঠিক আছে? বিশেষ করে আমরা যেটা পার্থক্য যেটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে জিএনপি ভার্সেস জিডিপি। এটা ভালো করে পড়বা। জিএনপি ভার্সেস জিডিপি পরীক্ষা বেশি আসে, কেমন? এই দুটো পার্থক্য ভালো করে পড়বা, জিএনপি ভার্সেস জিডিপি, জিএনপি আর জিডিপির মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বা, কেমন? এরপর আসো, এরপর আমাদের আছে জাতীয় আয় পরিমাপ যে আমরা করতেছি, এটার মধ্যে বিভিন্ন সমস্যা হয় জাতীয় আয় পরিমাপ করতে গিয়ে, সেই সমস্যাগুলো এখানে দেওয়া আছে। সো এগুলো আশা করি পারবা। যেমন ধরো দ্বৈত গণনার সমস্যা, আমরা দুইবার যদি গণনা করে ফেলি একটা জিনিসকে। তারপর হচ্ছে অবিক্রিত পণ্য, আমরা যে পণ্যগুলো বিক্রি করে নেই সেগুলো আমরা যদি মূল্য বের করতে চাই তাহলে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, কারণ আসলে দাম কত হবে সেটা আমরা জানি না। শ্রেণী বিন্যাসকরণ সমস্যা হয়ে যায় অনেক সময়, কোনটা প্রাথমিক কোনটা মাধ্যমিক সেটা শ্রেণী বিন্যাস করতে সমস্যা হয়। কাজের বিনিময়ে থাকা খাওয়া, আমরা অনেক সময় দেখা যায় যে কাজের বিনিময়ে থাকা খাওয়া ফ্রি হয়, তখন আসলে সে কত টাকার উৎপাদন করেছে, কি পরিমাণ কন্ট্রিবিউশন করেছে সেটা আসলে বের করাটা টাফ হয়ে যায়, এইরকম, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা, তো এগুলো একটু পড়ে নিবা। এরপর আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে হ্যাঁ দ্বৈত গণনার সমস্যা সমাধান উপায়। অর্থাৎ যদি দ্বৈত গণনা হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সমস্যা সমাধান করতে পারবো দুইটা ভাবে। একটা হচ্ছে চূড়ান্ত দ্রব্যের মূল্যের মান গণনা করা, শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যটার দাম গণনা করব, অথবা যে পণ্যগুলো উৎপাদন হবে সেগুলো প্রাথমিক দ্রব্যের সাথে কত দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা যদি আমরা কাউন্ট করি তাহলে দ্বৈত গণনার সমস্যার সমাধান আমরা পেয়ে যাব, ঠিক আছে? সো এরপরে চলে আসি আমরা, এরপরে হবে হচ্ছে ব্যক্তিগত আয়, যেটা আমি অলরেডি তোমাদের একটু আগে বলেছি। ব্যক্তিগত আয়, সেই ব্যক্তিগত আয়ের একটা সূত্র আছে। ব্যক্তিগত আয় বলতে আমরা সাধারণত কোনো আর্থিক বছরে সমাজের সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয়কে আমরা ব্যক্তিগত আয় বলি। তো এখানে একটা সূত্র আছে ব্যক্তিগত আয়ের, এটা একটু পড়ে দেখবা, যদিও বেশি গুরুত্বপূর্ণ না, তবে অনেক সময় আসতে পারে। সো এটা একবার দেখবা, শুধু সূত্রটা একবার পড়ে যাবা। এরপর আমরা একটু আগে পড়েছিলাম ব্যয়যোগ্য আয়, এই যে যেটা বোঝা নাই বলছো তোমরা এতক্ষণ পর্যন্ত, সেই ব্যয়যোগ্য আয় মানে হচ্ছে ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ এবং অন্যান্য ব্যয় বাদ দিলে যা থাকে তাকে আমরা ব্যয়যোগ্য আয় বলি। অর্থাৎ আমাদের ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় যদি আমরা কি বাদ দিই, এটা মাইনাস হবে, অন্যান্য ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয় বলা হয়। যেমন ব্যয়যোগ্য আয়কে আমরা এভাবে লিখতে পারি যে ভোগ ব্যয় প্লাস সঞ্চয়, এটাও লিখতে পারি। অথবা তুমি বলতে পারো ডিআই সমান ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়, এটা তখনই লেখা যাবে বিনিয়োগ ব্যয়, এটা বিনিয়োগ ব্যয় হবে। এটা আমরা তখনই লিখতে পারবো যখন আমাদের এস সমান আয় হবে, অর্থাৎ আমাদের সেভিংসটা পুরোটা যদি বিনিয়োগ হয়ে যায় তখন আমরা বলতে পারি সঞ্চয় জায়গায় বিনিয়োগ লেখা যাবে, এটা বলতে পারি। চতুর্থ ক্লাসের পিডিএফ এখনো কাউকে দেওয়া হয় নাই, কেমন? কাউকে দেওয়া হয় নাই। তোমাদের কাজ হচ্ছে চতুর্থ ক্লাসের পিডিএফ পাইতে হলে এই ক্লাসটা শেয়ার করতে হবে। এই যে চতুর্থ ক্লাস হচ্ছে এই ক্লাসটা শেয়ার করতে হবে এবং নিজের বন্ধুকে মেনশন করতে হবে, কমেন্ট বক্সে সেটা স্ক্রিনশট দিয়ে পেজে দিবা, তাহলে চতুর্থ ক্লাসের পিডিএফ দিতে হবে। কি আসবে এই অধ্যায় থেকে কিছুই বুঝতেছি না। আচ্ছা আমি বলবো কোন জায়গা থেকে আসবে। চতুর্থ অধ্যায় পিডিএফ তোমরা ক্লাসটা শেয়ার করে পেজে মেসেজ দাও, কেমন? ক্লাসটা শেয়ার করে পেজে মেসেজ দাও, 10 জন বন্ধুকে মেসেজ করে পেজে মেসেজ দাও স্ক্রিনশট দিয়ে। কখন এস সমান আয় হবে? যখন ফুল সঞ্চয়টা কি হয়ে যাবে, বিনিয়োগ হয়ে যাবে, তখন আমরা এস সমান আয় বলতে পারি আর কি। কোন সূত্র আছে এই অধ্যায় থেকে? সি প্লাস আই প্লাস জে প্লাস এক্স মাইনাস এম, ওই সূত্রে ভালো করে মনে রাখতে হবে, কেমন? চাকরি বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে।
তো আমরা দেখবো, আমরা ম্যাথ প্র্যাকটিস করলে তোমরা বুঝবা যে কেমনে আমরা করতেছি এই চ্যাপ্টারে। এরপর আমাদের রয়েছে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ, অর্থাৎ সামগ্রিক আয়টা চক্রাকার প্রবাহিত হইতে থাকে। সো এটা একটা চিত্র আছে তোমাদের বইতে, তোমরা দেখবা আমাদের যে সামগ্রিক আয় সেটা আসলে দুইটা খাতের উপর ভিত্তি করে আমরা বলতে পারি চক্রাকার প্রবাহিত হয়। আমরা যদি এক খাত বিশিষ্ট অর্থনীতি বলি তাহলে দেখা যায় একটা হচ্ছে পরিবার পক্ষ থাকে, পরিবার। তো পরিবার থেকে আমরা দেখতে পাই আমাদের সামগ্রিক আয়টা প্রবাহিত হয়। একটা হচ্ছে প্রতিষ্ঠান বা উৎপাদন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের পরিবার থেকে কিছু জিনিস উৎপাদন প্রতিষ্ঠানে যায়। কি কি যায়? ওই যে আমরা বলেছিলাম উৎপাদনের উপকরণ, ঠিক আছে? উপকরণগুলো কি ছিল? ভূমি, শ্রম, মূলধন, কেমন, সংগঠন, এগুলো সবগুলো হচ্ছে আমাদের পরিবার থেকে উৎপাদন প্রতিষ্ঠানে যায়। আর এগুলোর বিপরীতে পরিবার থেকে আমাদের উৎপাদন প্রতিষ্ঠান থেকে আমরা কি পাই? এগুলোর বিপরীতে এই ভূমির জন্য আমরা খাজনা পাই, আমরা লিখেছি আগে খাজনা। তারপরে শ্রমের জন্য মজুরি পাই, মূলধনের জন্য আমরা সুদ পাই, সংগ্রহের জন্য আমরা মুনাফা পাই, মুনাফা, কেমন, এগুলো আমরা পেয়ে থাকি। অর্থাৎ পরিবার থেকে একটা জিনিস যাচ্ছে উৎপাদন প্রতিষ্ঠান, আর উৎপাদন প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলোর আয়গুলো আমাদের আস্তে আস্তে, ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, অর্থাৎ পরিবার থেকে আমরা ভূমি দিই, শ্রম দিই, মূলধন দিই, সংগঠন দিই উৎপাদন প্রতিষ্ঠানকে, আর উৎপাদন প্রতিষ্ঠান আমাদেরকে সেগুলো বিপরীতে এগুলো দিয়ে থাকে। এটাকে বলা হয় উপকরণ প্রবাহ। আরটা হচ্ছে দ্রব্য সেবা প্রবাহ, সেটা হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠান থেকে পরিবারের কাছে দ্রব্য আসবে, কেমন, দ্রব্য বা সেবা আসবে। দ্রব্য বলতে দ্রব্য বা সেবা, দ্রব্য সেবা বলতে যতগুলো পণ্য আছে, মনে করি এই কলমটা উৎপাদন প্রতিষ্ঠান থেকে কোথায় আসছে বলো? পরিবারে এসেছে। এখন পরিবার থেকে আবার কোথায় যাবে? উৎপাদন প্রতিষ্ঠানে যাবে, ঠিক আছে? সো আমরা পরিবার থেকে উৎপাদন প্রতিষ্ঠানে কি যাবে? এই পণ্য বা সেবা আমরা ব্যবহার করার ফলে আমাদের যে ভোগ ব্যয়, সেই ভোগ ব্যয়টা চলে যাবে, মানে টাকাটা চলে যাবে আর কি, ভোগ ব্যয়, সেই ভোগ ব্যয়টা উৎপাদন প্রতিষ্ঠানে যাবে। তাহলে ওই যে সিটা চলে আসছে, কেমন, সেটা এক খাত বিশিষ্ট বিধায় মানে শুধুমাত্র এখানে ভোগ ব্যয় থাকতেছে। আর যদি দুই খাত বিশিষ্ট হয়, দুই খাত, তাহলে যেটা হবে, এটা তো চলবেই এক খাতের মতোই। দ্বি খাতের মধ্যে পরিবার শুধু ভোগ ব্যয় করবে না, পরিবার কি করবে? এটার একটা অংশ পরিবার কি করবে? সঞ্চয় করবে, তাই না? একটা অংশ শুধু ভোগ ব্যয় করবে না, কি করবে? সঞ্চয় করবে। এই সঞ্চিত অতটা হচ্ছে মূলধন বাজারে যাবে বা মুদ্রা বাজারে যাবে, মূলধন বাজার, বা তুমি বলতে পারো যে ব্যাংকের মধ্যে যাবে, ব্যাংক। অর্থাৎ আমরা যে টাকাটা জমাচ্ছি সেই টাকাটা আমরা ব্যাংকে কি করব? জমা করব, এই টাকাটা ব্যাংকে জমা হবে। সেই ব্যাংকে টাকাটা জমা হয়ে আবার কি হবে? উৎপাদন প্রতিষ্ঠানে বিনিয়োগ হবে, বিনিয়োগ হবে মানে ইনভেস্টমেন্ট হবে, কেমন? তার মানে ওই যে আমরা বলেছিলাম সি প্লাস আই, তাহলে সিও আসলো, সি মানে হচ্ছে এইটা, আর আয় করতে আসতে বলো এই যে এটা। তার মানে এই দুই খাত বিশিষ্টের ক্ষেত্রে আমাদের সামগ্রিক আয় চক্র প্রবাহটা আমাদের আসতে পারে পরীক্ষায়, যদি বেশি গুরুত্বপূর্ণ না তবুও একবার দেখিয়ে দিলাম আর কি। সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ, অর্থাৎ সামগ্রিক আয়টা এভাবে চক্রাকারে প্রবাহিত হতে থাকে, প্রতিষ্ঠান থেকে পরিবারে, পরিবার থেকে প্রতিষ্ঠানে আসতে থাকে। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি, এরপর আমাদের আছে যে উৎপাদন ব্যয়, যেটাকে আমরা বলি অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার। এতক্ষণ পর্যন্ত আয় বলেছি আমরা, এখন আমরা বলবো উৎপাদন ব্যয় বা অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার। সো আসলে একটা প্রতিষ্ঠানের বা একটা দেশের উৎপাদন আয় যেটা, উৎপাদন ব্যয় সেটা। কেন জানো? কারণ আমি যদি বলি, ভালো করে শোনো, একটা দেশের উৎপাদন আয় যেটা, ব্যয় সেটা কেন বলতেছে জানো? আমি যদি বলি তোমার কথা চিন্তা করো, তুমি মনে করো ইয়াতে যাবা, কোথায় যাবা? কলেজে যাবা। তো তুমি চিন্তা করছো কলেজে তোমার তিনটা ব্যয় হইতে পারে, কি কি? একটা হচ্ছে গাড়ি ভাড়া মনে করো 10 টাকা, তারপর হচ্ছে 10 টাকা না 20 টাকা, ধরে আসা যাওয়া 20 টাকা। তারপর মনে করো যে তোমার কি করতে হবে, যে আর কিছু লাগবে, আচ্ছা নাস্তা করবা, তুমি মনে করো নাস্তা খরচ হচ্ছে 50 টাকা, আর মনে করো যে আর কিছু নাই, ঠিক আছে, 70 টাকা। তোমার কত টাকা? 70 টাকা তোমার খরচ। তো তুমি তোমার আব্বু থেকে টাকা নিচ্ছো, তোমার আয় যদি আমি বলি, তুমি তোমার আব্বু থেকে টাকা নিচ্ছো মনে করো 50 টাকা, তাহলে সরি 50 টাকা বলছি, 70 টাকা। আমি যদি বলি তোমার আয় কত, তাহলে বলবো স্যার আমার আয় হচ্ছে 70 টাকা, আমি আব্বু থেকে 70 টাকা নিয়েছি। আবার তুমি যদি বলি তোমার ব্যয় কত, তাহলে তুমি বলবো স্যার আমার ব্যয় হচ্ছে 70 টাকা। কারণ আমি যে টাকাটা নিচ্ছি, আয় হিসেবে যেটা নিচ্ছি, ব্যয়ও আমাদের সেটা করে থাকে। মানে আমাদের একটা দেশের মানুষের যে আয়,
আয় যতটুক আসলে ব্যয় কি ততটুক, কেমন? আয় যতটুক ব্যয় কি হবে ততটুক হবে, অর্থাৎ যেটাই উৎপাদন আয় বা সামগ্রিক আয় সেটা আবার কি হবে সামগ্রিক ব্যয় হবে। যেটা আয় হবে সেটা কি হবে সামগ্রিক ব্যয় হবে। পিডিএফটা ওপেন হচ্ছে না, আচ্ছা আমি ঠিক করে দিব ওয়েট করিও। ঠিক আছে, পারবো আমরা। সো এখানে চলে আসে আমরা এখন দেখব যে আমরা যদি বলি সামগ্রিক কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের কোনো অর্থনীতিতে সকল চূড়ান্ত দ্রব্য ও সেবার বর্তমান মূল্যকে সামগ্রিক ব্যয় বলে। সো যেটাই আমরা আয় বলেছিলাম সেটা কিন্তু বলছি আবার যে কোনো অর্থনীতিতে সকল চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্যকে আমরা সামগ্রিক ব্যয় বলছি, অর্থাৎ যেটা সামগ্রিক আয়ের কথা আমরা সংজ্ঞা বলেছিলাম সেটা আবার সামগ্রিক ব্যয়ের সংজ্ঞা বলছি আমরা। ঠিক আছে, একইভাবে তো সামগ্রিক ব্যয় যে কথা, সামগ্রিক চাহিদা আবার একই কথা। অর্থাৎ আমি যদি বলি তোমার চাহিদা কত, তাও বলবো তুমি 70 টাকা, ব্যয় বলবা 70 টাকা, আয় বলবো কত টাকা 70 টাকা। দ্যাট মিন্স যেটা সামগ্রিক চাহিদা সেটা আবার কি সামগ্রিক ব্যয় বলতে পারি। তো এই ক্ষেত্রে এখানে এসেছে এডি এই বা ওয়াই, অর্থাৎ আমার যেটা চাহিদা, যেটা অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার যেটা ওয়াই, অর্থাৎ এইডি অ্যাগ্রিগেট ডিমান্ড, এই অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার ওয়াই, মানে আমাদের সামগ্রিক আয় বা জাতীয় আয়, সেটা এখানে 2 খাত বিশিষ্টের জন্য সি প্লাস আই হবে, আর 3 খাত হলে সেক্ষেত্রে হবে সি প্লাস আই প্লাস জি, আর যদি 4 খাত হয় তাহলে হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। ঠিক আছে, এই 2 খাতকে আমরা বলি বদ্ধ অর্থনীতি বা দ্বিবার্ষিক অর্থনীতি। 3 খাত হলে সেটাকে আমরা বদ্ধ বলে থাকি, এই দুটাই বদ্ধ, কারণ এখানে তোমার আমদানি রপ্তানি নেই প্রথম দুইটার ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে আমদানি রপ্তানি আছে, এটাকে আমরা মুক্ত অর্থনীতি বা 4 খাত বিশিষ্ট অর্থনীতিও বলে থাকি। কেমন? এটাকে আমরা মুক্ত অর্থনীতি বা 4 খাত বিশিষ্ট অর্থনীতি বলে থাকি। এখন আমাদের মূল টপিক শুরু, যেখান থেকে আমাদের সিকিউ হবে। শোনো, এখানে এরপর থেকে আমাদের সিকিউ প্রবলেম শুরু, অর্থাৎ সিকিউ আমাদের কিভাবে আসতে পারে সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা আমি ম্যাথটা একটু নিচ্ছি, কেমন? সো আমাদের স্লাইড শেষ, আমরা নতুন স্লাইড নিচ্ছি। আচ্ছা আমি একটু দ্রুত পড়াচ্ছি এবং সবকিছু বলতে পারতেছি না, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। সো অলরেডি অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, আমি সে দুপুর 3টা থেকে ক্লাস নিচ্ছি, তাই না টানা? সো কতটুকু পড়েছি আমরা, শেষ সাইড এটা পড়ছি। না বল নিছি, বল। এটাও ভুল নিয়েছি, তারা একটু না ঠিক ছিল এটা। আগেরটাই ঠিক ছিল। এক মিনিট, আমরা একটু ফাইলটা নিচ্ছি আবার। সো এটা আচ্ছা। সো আমরা শুরু করবো এখন, এর পরগুলো একটু ওয়েট করো, আমরা একটু সাজিয়ে নিচ্ছি এটা। যদিও চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু কেমন এমন ছোট না,
শুধুমাত্র এই শেষের চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের অনার্সে গেলে তোমরা করবা যে এই লাস্ট অধ্যায় থেকে কিন্তু পুরো একটা তোমাদেরকে কোর্স করতে হবে। সো যদিও অধ্যায়টা একটা অধ্যায়ের মধ্যে সবকিছু নিয়ে আসছে, সামগ্রিক আয় ও ব্যয়, এটা আমাদের সামষ্টিক অর্থনীতির বিষয়। সো অধ্যায় কিন্তু ছোট, মানে ছোট করে লিখলেও ছোট টপিক না, অনেকগুলো টপিক আছে। এখন দেখো আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা তাহলে সূত্র লিখেছি যে 3 খাত বিশিষ্ট যদি আমরা 4 খাত বিশিষ্ট যদি অর্থনীতি বলি, তাহলে আমরা সামগ্রিক ব্যয় বলেছি সামগ্রিক ব্যয় বলেছি আমরা ওয়াই, ঠিক আছে, অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার সবই সেম, সমান আমরা বলেছি 4 খাত বিশিষ্ট অর্থনীতি হলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা আমরা বলেছি, তাই না? সো 4 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমাদের সামগ্রিক আমরা আয় বা সামগ্রিক ব্যয় বের করতে হলে আমাদেরকে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এটা করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা জিনিসকে এলাবোরেটলি পড়বো, যেমন সি মানে কি, আই মানে কি, জি মানে কি, এগুলো আমরা একটা একটা করে আলোচনা করতে হবে। প্রথমে আমরা কথা বলবো সি দিয়ে। সো সি মানে হচ্ছে ভোগ ব্যয়। ভোগ ব্যয় বলতে আমরা কি বুঝে থাকি সেটাই আমরা করবো, কেমন? সো ভোগ বিষয়টা আমরা আগেও পড়েছি। ভোগ বলতে বোঝায় কোনো দ্রব্য ব্যবহার করে যে উপযোগ, কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ যেটা আছে সেটা নিঃশেষ করে দেওয়া, শেষ করে দেওয়া, এই জিনিসটাকে আমরা কি বলি? ভোগ বলে থাকি। তাহলে কি বলছি? কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করাকে কি বলা হয়? ভোগ বলা হয়। ক্লিয়ার? সো ভোগটা হচ্ছে আবার দুই ধরনের হয়। একটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ, আর একটাকে আমরা কি বলে থাকি? পরচিত ভোগ। স্বয়ংভূত ভোগ মানে কি জানো? যেই ভোগটা ইনকামের উপর ডিপেন্ড করে না, আয়ের উপর ডিপেন্ড করে না, সেটাকে আমরা বলে থাকি স্বয়ংভূত ভোগ। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি আয়টা নিচের দিকে ধরি এবং স্বয়ংভূত ভোগটা উপর দিকে ধরি, তাহলে দেখা যায় যে আয় বাড়লেও আমরা কি বলতে পারি যে আমাদের আয় যদি বৃদ্ধি পায়, আয় যদি বেড়েও যায় তাও এই ভোগটা বৃদ্ধি পাবে না, আয় যদি বেড়েও যায় তাই এই ভোগটা বৃদ্ধি পাবে না। অর্থাৎ আয় বাড়লো যে ভোগটা বৃদ্ধি পাবে না, বা আয় শূন্য হলো যে ভোগটা আমাদের বহন করতে হয়, সেটাকে আমরা বলে থাকি স্বয়ংভূত ভোগ। কেমন? তো স্বয়ংভূত ভোগ কাকে বলবো? স্বয়ংভূত ভোগ মানে হচ্ছে যে ভোগটা আয়ের উপর নির্ভর করে, আয় হোক বা না হোক, যে ভোগটা আমাদের বহন করতে হবে সেটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। আর একটা ভোগ আছে যেটাকে আমরা বলি পরচিত ভোগ। পরচিত মানে কি? যে সে পরিচিত হয় কার মাধ্যমে? আয়ের মাধ্যমে। আয় বাড়লে যে ভোগটা বাড়বে, আয় কমলে যে ভোগটা কমবে। যেমন আয় যদি এত হয়, ভোগ হবে এত। তো আয় যদি বেড়ে যায়, ভোগ ব্যয়টা বাড়বে। আয় যদি কমে যায়, ভোগ ব্যয়টা কমে যাবে। এভাবে করে আয় যদি জিরো হয়, ভোগ ব্যয় কত হবে? জিরো হবে। এটাকে আমরা বলি পরচিত ভোগ। অর্থাৎ যে ভোগটা আয়ের উপর বা ইনকামের উপর ডিপেন্ড করে সেটাকে আমরা কি বলে থাকি? পরচিত ভোগ বলে থাকি। তাহলে আমরা ভোগ সম্পর্কে বলছিলাম, ভোগ দুই ধরনের, স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ। এরপর চলে আসো, এরপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক কি? আগে আমরা অপেক্ষক বিষয়টা বুঝি। অপেক্ষক আমরা পড়েছি অনেকবার অলরেডি। অপেক্ষক বলতে বোঝানো হয় স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। আবার বলছি, পরীক্ষা সরাসরি চলে আসবে যে অপেক্ষক কাকে বলে, তাহলে বলবা স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলবো? অপেক্ষক বলবো। তো ভোগের ক্ষেত্রে তাহলে স্বাধীন কোনটা, অধীন কোনটা? ওই যে আমরা বলছিলাম ভোগের ক্ষেত্রে ভোগ ডিপেন্ড করে আয়ের উপর, ইনকামের উপর, তাই না? সো আয়টা হচ্ছে আমাদের স্বাধীন আর ভোগের পরিমাণটা হচ্ছে অধীন। তার মানে আয়ের উপর ভোগের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা বলবো ভোগ অপেক্ষক। ঠিক আছে? তো এখানে আছে কোনো ব্যক্তির আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে। ভোগ অপেক্ষক আবার দুই ধরনের হয়। যেমন এখানে ভোগ অপেক্ষক দিয়ে দিচ্ছে, এটা এখানে একটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আসলে স্বল্পকালটা বোঝাচ্ছে, স্বল্পকালীনটা এখানে দিয়েছে। দীর্ঘকালীন হলে সেখানে এরকম হবে যে সি সমান বিওয়াই, বা তুমি বলতে পারো সি সমান শুধু 0.5y। এটা হচ্ছে ফরম্যাট, মানে এটা কোন ফরম্যাটে হবে? এখানে একটা ধ্রুবক থাকবে, এখানে এই যে ধ্রুবক আছে এটা, ঠিক এখানেও a প্লাস বি মান হচ্ছে এখানে একটা ধ্রুবক, এখানে একটা ধ্রুবক থাকবে, তার মানে 100, 0.5 এরকম যে কোনো মান থাকতে পারে। জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে দেখালাম। সো বলছি ভোগ অপেক্ষক দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পকালীন, এই যে এরকম থাকবে। স্বল্পকালের ক্ষেত্রে দুই ধরনের ব্যয় থাকবে, একটা এটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ, এটাকে বলা হয় পরচিত ভোগ। অর্থাৎ স্বল্পকালের ভোগ অপেক্ষক বলতে বোঝাবে যেখানে স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হবে।
আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষক মানে শুধুমাত্র সেখানে পরিচিত ভোগকে বিবেচনা করা হবে, অর্থাৎ পরেরটা, এটাকে আমরা পরিচিত ভোগ করছি না, তো সেটাকে শুধু বিবেচনা করা হবে, সেটাকে আমরা বলে থাকি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। তো স্বল্পকালীন ভোগ অপেক্ষকের মধ্যে কি হয়, একটাই ভোগ, শুধুমাত্র স্বল্পকালের মধ্যে দুইটাই ভোগ, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, একটা পরিচিত ভোগ। তাহলে এখানে স্বয়ংভূত ভোগ কোনটা, এটাকে আবার আরেকটা নাম বলা হয়, আমরা সমীকরণ যখন করেছিলাম তখন বলেছিলাম, বলতো এই এটাকে আমরা আবার কি বলি, ছেদক বলি, ছেদক, কেমন, অর্থাৎ এখানে যেটা থাকে শুরুতে সেটাকে আমরা ছেদক বলি। সো স্বয়ংভূত ভোগ এটা, আর এই বিওয়াই এটাকে আমরা কি বলি, পরচিত ভোগ বলে থাকি, ঠিক আছে। আর স্বল্পকালের ক্ষেত্রে এই দুই ধরনের ভোগ থাকবে, স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ, কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে এক ধরনের ভোগ। প্রশ্ন হচ্ছে স্যার কেন, স্বল্পকালে একটা মানুষের ইনকাম শূন্য হইতে পারে, সে অবস্থায় কিন্তু তার একটা ভোগ থাকবে। যেমন যদি আমরা যদি নিচের এই জিনিসটা যদি বলি, এই সমীকরণটা মনে করা আছে, এখানে যদি তার ইনকামটা শূন্য হয়, তাহলে এই ওয়াই জায়গায় আমরা যদি শূন্য বসাই, তাহলে এটা যদি গুণ করে দাও, তাহলে আমাদের আনসার বের হবে 100, কারণ এই তো গুণ করলে আনসার কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আনসার কত বের হবে, 100 হবে। অর্থাৎ ইনকাম যদি কারো শূন্য হয় স্বল্পকালে, তাহলে তখনও কিন্তু তার একটা ব্যয় থাকে, যেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ, অর্থাৎ তার স্বয়ংভূত ভোগ ব্যয় থাকবে। স্বয়ংভূত ভোগ ব্যয় মানে কি জানো, যে ভোগ ব্যয়টা তোমাকে করতেই হবে, তোমার ইনকাম শূন্য হলো, যেমন ধর আমরা বলতে পারি তোমার খাবার দাবার বাবদ, কাপড় চোপড় বাবদ, বা যেটা বেসিক নিডসের জন্য যে ব্যয়টা হয়, সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। তো ইনকাম শূন্য হলেও কিন্তু সেই ভোগটা আমাকে বহন করতে হবে। এখানে হচ্ছে আমাদের স্বয়ংভূত ভোগ হচ্ছে এটা, এই যে 100, বা বলতে পারো এটা। আর পরচিত ভোগ হচ্ছে এটা, এই পুরোটা হচ্ছে পরচিত ভোগ, যেমন এখানে লেখা আছে, এই যে এটা হচ্ছে এর পরচিত ভোগ। তো পরচিত ভোগ মানে হচ্ছে যেই ভোগটা তোমার ইনকামের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের ইনকাম শূন্য হলে কিন্তু এখানে পরচিত ভোগটা কি হয়ে যাবে, এই যদি তুমি শূন্য লিখো, তাহলে এই দুটো গুণ করলে আনসার কত বের হয়ে যাবে, শূন্য বের হয়ে যাবে, এই দুটো গুণ করলে, তাই না। তো আবার এটা যদি বাড়তে থাকে, এটা যদি তোমার 10 লেখো তাহলে এটা হয়ে যাবে 5, আবার যদি তুমি এটা 20 লেখো তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 10, এটা যদি 100 লিখো ওয়াইয়ের মান, তাহলে দেখো এটা গুণ করলে হবে 50। তার মানে এই আয় বৃদ্ধি পেলে, এই ওয়াইয়ের মানটা বৃদ্ধি পেলে, এই পরচিত ভোগটা কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ঠিক আছে। সো বলছি যে ভোগ অপেক্ষকের ক্ষেত্রে দুই ধরনের হয়, স্বল্পকালীন যেখানে স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হয়, আর দীর্ঘকালীন যেখানে শুধুমাত্র পরচিত ভোগকে বিবেচনা করা হয়, ঠিক আছে, এরকম মনে রাখবা। এরপর আমাদের এখানে কি আছে, যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক এখানে লেখা আছে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান 100 + 0.5, এই যে এখন আমি যা বলছিলাম সেগুলোই এখানে আছে, যে 100 + 0.5 এর মধ্যে কোনটার মানে কি সেটা একটু দেখো। যেমন সি কে বলা হয় আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়, তারপর হচ্ছে 100 মানে হচ্ছে পরচিত স্বয়ংভূত ভোগ, 0.5 মানে হচ্ছে পরচিত ভোগ। আবার দেখো এই 0.5 এর মধ্যে আবার দুইটা অংশ, একটা হচ্ছে 0.5 কে আমরা বলি প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি বলা হয়, আর হচ্ছে ওয়াই মানে হচ্ছে আমরা বলি আয়, কেমন। সো এই এমপিসি সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, এমপিসি মানে কি, ঠিক আছে, যেটাকে আমরা বলি প্রান্তিক ভোগ প্রবণতা, ঠিক আছে। এখানে যেটা আছে এই 0.5, এটাকে বলা হয় এমপিসি। এই 0.5 মানে +0.5, এটাকে আবার আমরা কি বলি বলতো, যখন আমরা চাহিদা যোগান পড়ছিলাম তখন এটাকে আমরা কি বলতাম, +0.5, এটাকে আমরা কি বলি, চাহিদা যোগান করার সময় বলছিলাম, ঢাল বলি, হ্যাঁ ঢাল বলি, তাই তো। এই যে আমরা এই 0.5কে আমরা কি বলি, 0.5কে +0.5কে আমরা ঢাল বলি। সো যেটাকে ঢাল বলতাম সেটাকে এখানে এসে এই চ্যাপ্টারে এসে আমরা বলছি এমপিসি। এমপিসি মানে কি জানো, প্রান্তিক ভোগ প্রবণতা, অর্থাৎ আমাদের ইনকামের কত পরিবর্তনের ফলে আয় কি, আমাদের ভোগ ব্যয় কি হারে পরিবর্তন হবে সেই জিনিসটা, এই ঢাল জিনিসটা বা তুমি বলতে পারো এমপিসি, এটা নির্ধারণ করে দিবে, কেমন এমপিসিটা। সো এমপিসি সম্পর্কে কিছু কথা এখানে আছে, এমপিসি সম্পর্কে কিছু কথা কি আছে দেখো, যে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি সম্পর্কে কিছু কথা। একজন মানুষের আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয় যে হারে পরিবর্তন হয় তাকে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বলি। সো এই এমপিসির মানটা অলওয়েজ 0-এর চেয়ে বড় হবে, 1-এর চেয়ে ছোট হবে। স্যার কেন 0-এর চেয়ে বড় 1-এর চেয়ে ছোট হয় কেন, কারণ এমপিসির মান যদি এখানে লেখা আছে, যদি এমপিসি 1 হয়, এমপিসি যদি 1 হয়, 1 যদি কোনো ক্ষেত্রে হয়ে যায় আর কি, যেমন ধরো সি সমান মনে করো কোনো ক্ষেত্রে আছে যে তোমার 1y আছে, এটা মনে করো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, সো 1y আছে, এমপিসি মানটা 1 দিয়ে দিচ্ছে কোনো ক্ষেত্রে, তাহলে দেখা যাবে দীর্ঘকালে এই মানুষের যে ইনকাম হবে, মনে করো তার ইনকাম হচ্ছে ওয়াই হচ্ছে 100 টাকা, অর্থাৎ তার ইনকাম হচ্ছে 100 টাকা। তো আমরা যদি ওয়াই এর মান 100 বসাই, ইনকাম যদি 100 টাকা হয়, ওয়াই এর মান যদি আমরা 100 বসাই, তাহলে তার ভোগ ব্যয় হবে এটার সাথে গুণ করে দাও, তাহলে হবে 100। অর্থাৎ তার ইনকাম যেটা হবে, ওয়াই যেটা হবে, তার পুরোটাই সে কি করে ফেলতেছে,
100 টাকা ইনকাম হলে সে 100 টাকা করে ফেলতেছে, ভোগ ব্যয় করতেছে। এটা কি সম্ভব যে একজন মানুষের সে তার ইনকাম যতটুকু বাড়তেছে বা বৃদ্ধি পাচ্ছে তার পুরোটাই সে ভোগ ব্যয় করে ফেলতেছে? না, একজন মানুষের যত ইনকাম বাড়ে তার পুরোটাই সে ভোগ ব্যয় করে না। তো এটা কখনোই সম্ভব না যে তার ইনকাম যতটুকু হচ্ছে তার ভোগ ব্যয় ততটুকু হবে, এরকম হবে না। অবশ্যই ইনকাম যতটুকু হবে ভোগ ব্যয় তার চেয়ে কম হবে। আমরা ইনকামের পুরোটাই কি করি না, ভোগ ব্যয় করে ফেলি না। আবার দেখো, এটা এমপিসি আমার 1 হলে বলছি, আর এমপিসি যদি 0 হয় তাহলে কি হবে? এমপিসি 0 মানে বোঝায়, এখানে লেখা আছে এমপিসি 0। আচ্ছা, এখানে পড়া নেই মনে হয়, লাইনটা কি এখানে পড়া নেই? আচ্ছা, একটু দেখবা। সো এমপিসিটা হচ্ছে 1 হলে, আর এমপিসি যদি 0 হয়, কেন এমপিসি যদি 0 হয় সেটার মানে বোঝাবে যদি আমরা এমপিসি মানটা এখানে 1 না বলে যদি আমি বলি 0 যদি হয় তাহলে এখানে কি হবে? এখানে দেখাবে যে তার ইনকাম যদি 100 বাড়ে তাহলে সেক্ষেত্রে তার ভোগ ব্যয় কত হবে? 0 হবে, কারণ 100 সাথে 0 গুণ করলে হয় 0। অর্থাৎ তার ইনকাম বৃদ্ধির ফলে দীর্ঘকালে সে তার কোনো কিছুই ভোগ করে না। এমনও তো হতে পারে না যে একজন মানুষ ইনকাম করতেছে 100 টাকা কিন্তু সে দীর্ঘকালে কোনো কিছু ভোগ করে না, এমন কিন্তু হইতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি এমপিসি 0 হইতে পারে না, কারণ এমপিসি 0 বলতে বোঝাবে দীর্ঘকালে ওই ব্যক্তি যে ইনকাম করবে তার কোনো কিছু সে ভোগ করবে না। ঠিক আছে, এরকম হবে। সো এমপিসি মানটা তাহলে অবশ্যই কি হবে? আমাদের 0 এবং 1 এর মাঝামাঝি হবে। তাহলে এমপিসি মানটা 0 এর চেয়ে বড় হবে, 1 এর চেয়ে ছোট হবে। তো আরেকটা বিষয় আছে, এমপিসি মানটা যদি 0.2 হয় অর্থাৎ 0-র কাছাকাছি হয় তাহলে বোঝাবে সেই দেশটা হচ্ছে একটা উন্নত দেশ। আবার এমপিসির মান যদি 0.9 এর কাছাকাছি হয় তাহলে বোঝাবে সেই দেশটা হচ্ছে উন্নয়নশীল বা অনুন্নত দেশ। কেন জানো? কারণ এমপিসির মানটা যদি 0.2 হয়, 0.2 তার মানে বোঝাবে 0.2 মানে বোঝাবে তার যদি 100 টাকা ইনকাম বাড়ে তার 20% মানে হচ্ছে তার 20 টাকা সে ভোগ ব্যয় করবে। আবার এমপিসির মান যদি 0.9 হয় তার মানে বোঝাবে 100 যদি ইনকাম হয়, 100 ইনকাম হলে তার 90 টাকা সে কি করে ফেলবে, ভোগ ব্যয় করবে। তাহলে এটা হচ্ছে উন্নত দেশের ক্ষেত্রে দেখা যায় তাদের ইনকাম যতটুকু বাড়ে তার একটা সামান্য অংশ তারা ভোগ ব্যয় করে। কেন? কারণ হচ্ছে তাদের ইনকাম আগে থেকে হাই থাকে, যখন ইনকামে বাড়ে তাদের যেহেতু ইনকাম বেশি তার একটা ক্ষুদ্র অংশ তারা ভোগ ব্যয় হিসেবে করে, বেশি অংশ তারা সঞ্চয় করতে পারে। বাংলাদেশ বা উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশের ক্ষেত্রে দেখা যায় তাদের ইনকামের তারা বেশিরভাগ অংশ কি করে ফেলে, ভোগ ব্যয় করে ফেলে। তো এমপিসি মানটা কি হয়ে থাকে যে 1-এর কাছাকাছি হয়ে থাকে, যেমন 0.9, 0.8 এরকম হয়ে থাকবে। তো আমরা বলবো যে এমপিসি মানটা 0-এর কাছাকাছি হলে তার মানে সেটা উন্নত দেশ, আর যদি 1-এর কাছাকাছি হয় সেটা হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশ। তৃতীয় অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে ভাইয়া। কোন কোন অধ্যায় থেকে কয়টা করে সিকিউ আসবে, কোন কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ করে আসবে সেটা আমি অলরেডি বলে ফেলতেছি, প্রত্যেকটা চ্যাপ্টারে বলতেছি কোন যখন পড়াচ্ছি সেটা। তৃতীয় অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে, দুইটা। অধ্যায়টা বাদ দেন ভাইয়া, 10ম অধ্যায় করান দয়া করে, এটা ভালো লাগতেছে না। আচ্ছা তাই নাকি? একটু কষ্ট করো, যারা করতে চাচ্ছে অধ্যায়টা তাদেরকে একটু সুযোগ দাও। এই অধ্যায় থেকে তোমার 2-3টা সিকিউতে আসবে। ঠিক আছে, আমরা পরেরটা যাচ্ছি। এরপরে হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। আচ্ছা, স্বল্পকালীন তো পড়েছি, সেটা সম্পর্কে বিস্তারিত পড়েছি। এখন আমরা বলবো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক মানে কি বলেছিলাম, যেখানে শুধুমাত্র সি সমান 0.5 থাকবে, অর্থাৎ এখানে কোনো সমানুভূত ভোগ থাকবে না, সবগুলোকে হবে পরাজিত ভোগ থাকবে। এরপর আমাদের আছে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন। কেমন? তো এখানে স্বল্পকালীন ভোগ অপেক্ষক দেওয়া আছে এবং সেটা এখানে আমাদের ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মানটা বের করছে আগের মতো। ওই যে আমরা চাহিদা রেখা করছি না, চাহিদা রেখা, সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে আমাদের এখানে ওই সময় ছিল এরকম যে কিউডি সমান যে 10 - 5p মনে করো। তো সেক্ষেত্রে আমরা পি এর বিভিন্ন মানের জন্য কিউডি মানগুলো বের করতাম, তাই তো? এখানে সেম, এখানে আমাদের ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মানগুলো বের করবা। যেমন ওয়াই এর মান যদি 0 হয় তাহলে সি এর মান কি হবে? ওয়াই এর মান 0 হলে এটা গুণ করলে হবে 0, তো সি এর মান হবে 100। আবার ওয়াই এর মান যদি 50 হয় তাহলে সি এর মান হবে, এই সি এর মানটা, এই ওয়াই এর মান যদি 50 বসাও তাহলে সি এর মানটা যদি গুণ করো তাহলে দেখবো যে এটা হবে 125। সি ওয়াই এর মান যদি 100 হয় এটা হবে 150, ওয়াই এর মান যদি 150 হয় তাহলে সি এর মান বের হবে 175। এভাবে করে তোমরা কি করবা, সূচি করবা। সূচি করার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেখা আঁকতে হবে। সো রেখা আঁকাটা একদম সিম্পল, তোমরা, আমি রেখা অনেকবার এঁকেছি, তোমাদেরকে এঁকে দিয়েছি আমি। সো এখানে আমাদেরকে কোনটা কোন অক্ষে সেটা মনে রাখবা। এই আইটা
মাথা রাখবা যখন আমরা সামষ্টিক অর্থনীতি পড়ি, সামষ্টিক অর্থনীতি মানে হচ্ছে নবম অধ্যায় আর দশম অধ্যায়। সবসময় দেখা যায় যে নবম অধ্যায় আর দশম অধ্যায়ের ক্ষেত্রে স্বাধীন চলকটা ভূমি অক্ষে থাকে, ভূমি অক্ষে। যেমন আমরা একটু আগে যখন আমি সমানুপাতিক পর্যায়ভোগ রেখা করতেছিলাম তখন আমি ওয়াইটা মানে আয় যেটা ইনকাম যেটা সেটা ভূমি অক্ষে লিখতেছিলাম। কেন? কারণ এই আয়ের উপর ডিপেন্ড করে আমাদের ভোগ ব্যয়টা। তো এখানেও সেম, আমরা যদি আয় বলি, এই যে আয় বা আমরা বলে থাকি সামগ্রিক আয় যেটা বলি, ঠিক আছে, সামগ্রিক আয় বলা হয় এটাকে। তো সামগ্রিক আয় বা ওয়াই, এই ওয়াইটা আমরা ধরবো ভূমি অক্ষে, কেমন, এবং লম্ব অক্ষে হচ্ছে আমরা যেটা আঁকবো, এই যে ভোগ ব্যয় আঁকতেছি না, সেখানে আমরা সি ধরবো, ঠিক আছে। তো এভাবে ধরে, যেমন ওয়াই আছে এখানে 50 করে, সেখানে 50 করে ধরবা, 50 এভাবে করে ধরবা, 50, 100, 150 এভাবে ধরবা। আর ভোগ ব্যয়ের ক্ষেত্রে এখানে আছে সর্বোচ্চ 200, তো আমরা 25 করে ধরি, তো 25 করে এভাবে যাবে, 25, 50, ঠিক আছে, এভাবে করে যাবে। বা তুমি যদি চাও যে 100 করে ধরতে, 100 করে ধরতে পারো, ঠিক আছে, 100 করে ধরতে পারো। আমি 100 করে ধরি যেহেতু 200 আছে, আর 100 না, 50 করে ধরো, 50 করে ধরলে হবে 50, 100, 150, 200, 50, 100, 150, 200। সো চিত্র আঁকবে এভাবে করে, 0-এর সাথে হবে 100, অর্থাৎ এই ওয়াই যদি 0 হয় তখন হবে 100, তার মানে প্রথমে দিই এখানে। তারপর হচ্ছে ওয়াই যদি 50 হয় এটা হবে 175, 125, সো 50 সাথে 125 হবে, এটা হবে 125। তারপর হচ্ছে 100-এর সাথে 155, এই 100-এর সাথে হবে 155, 155 মানে এখানে মনে করো। সো এভাবে করে বিন্দুগুলো এঁকে জাস্ট এভাবে করে একটা রেখা আঁকবে, এটা হচ্ছে আমাদের সি রেখা। সো এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে স্বল্পকালের ক্ষেত্রে সি রেখা। সো সি সমান হবে 100 প্লাস, এটা লিখে দিবা সমীকরণটা, 100 প্লাস 0.5y এভাবে লিখে দিবা, ঠিক আছে, 0.5y। সো এইটা আমাদের হচ্ছে ভোগ ব্যয় রাখা হবে স্বল্পকালের ক্ষেত্রে। দীর্ঘকালের তো সেম, এটা আমাদের সমীকরণ। এখানে ওয়াই মানের জন্য সি এর মান বের করবো, ওয়াই মান 0 হলে সি এর মান 0, ওয়াই মান 50 হলে 100 হলে এভাবে করে সি এর মানগুলো বের করে দেন চিত্র আঁকবা, এইভাবে করতে হবে আর কি। বিরক্ত লাগতেছে? আচ্ছা, চ্যাপ্টারটা মনে হয় স্কিপ করবে, স্কিপ করলে তো বিরক্ত লাগবে, তাই না? যারা চ্যাপ্টারটা করতে চাচ্ছে তাদের ভালো লাগবে। আচ্ছা, ওয়াইয়ের মান কতবার বের করতে হবে? ওয়াইয়ের মান আসলে বেসিক্যালি তুমি 3-4 বার করলে হবে। এখানে যেটা চিত্র আঁকবা 3 বার বা 4 বার করবে, এর চেয়ে বেশি করার দরকার নেই। এখানে অনেকবার করছে, তোমরা 3 বার বা 4 বার করলে হবে, 3-4 বার। তারপর আমরা যাচ্ছি না, বাকি ক্লাস কালকে সকালে নিতে পারবো না ভাইয়া, আমার পরীক্ষা। আমি তোমাদেরকে বলি, আমারও পরীক্ষা চলতেছে, আমার পরীক্ষা সোমবারে, কিন্তু আমি তোমার না পড়ে তোমাদেরকে পড়াচ্ছি। সোমবার পরীক্ষা, তো কালকার পরশু দিন আমাকে নিজেরাই পড়তে হবে, আমার নিজের পড়ার আছে না। সো সেই জন্য তোমাদেরকে আমি আজকে পড়া ফেলতেছি, কালকে তোমরা নিজেরটা পড়বা বাসায়, কালকে পড়বা, পরশু দিন সকালে পড়বা, ঠিক আছে। তো কালকে ভালো করে বাসায় পড়ে পরীক্ষা দিবা। সো যে চিত্রগুলো আসছে সেগুলো এখানে দেওয়া আছে, দেখো চিত্রগুলো কেমন আসছে, এগুলো একটু দেখে নিবা। এরপরে হচ্ছে আমাদের দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। সো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে এখানে দেওয়া আছে, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক মানে হচ্ছে যেখানে সি প্লাস সি সমান 0.5 আছে, এটা তো বলে ফেলছি আমরা, তাই না? সেটা বলার দরকার নেই। সো এই জিনিসটা সেটা হচ্ছে এখানে একটা প্র্যাকটিস প্রশ্ন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রশ্নটা। এটা এখানে সি এর মান, আই এর মান, জি এর মান দেওয়া আছে, আমাদের এখান থেকে বলবো ভারসাম্য জাতীয় আয় বের করার জন্য, ঠিক আছে। সো এখান থেকে ভারসাম্য জাতীয় আয় বের করতে হবে, এই যেটা 1 নম্বর প্রশ্নটা। সো সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এভাবে আসবে পরীক্ষায়। সি এর মান, আই এর মান দেওয়া থাকবে, অথবা এক্স এর মান সহ দেওয়া আছে, এক্স এর মান, এম এর মান এগুলো সহ দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এগুলো দেওয়া থেকে সেখান থেকে আমাদের কি বের করতে পারে? ভারসাম্য জাতীয় আয় বের করতে বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ভারসাম্য জাতীয় আয় বের করবো সেটা একটু দেখো। মনে রাখবা, আমি এখানে করে দিচ্ছি, মনে রাখবা যেটা সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় তখন হবে যখন হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই এই দুটো সমান হবে। অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? যে ভারসাম্য জাতীয় আয় আমরা পাবো। তো অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই সমান হলে তখন ভারসাম্য জাতীয় আয় পাবো। আরেকটা ওয়ে আছে বের করার, সেটা হচ্ছে আমরা যদি সূত্র ব্যবহার করে বলতে ভারসাম্য জাতীয় আয়ের জন্য আমরা যদিও এই ফরম্যাটটা অর্থাৎ এডিএস যেটা আছে সেটা আমরা করবো শেষে, এই চ্যাপ্টারের শেষে। আরেকটা ওয়ে আছে ভারসাম্য জাতীয় বের করার জন্য, সেটা যদি তোমার যদি একটা সমীকরণ দেওয়া থাকে বা তুমি যদি একটা সমীকরণ জানো, সেই সমীকরণ বসেও কিন্তু তুমি চালু করতে পারবা, মানে সমীকরণের সাহায্যে তুমি বের করতে পারবা। সেটা হচ্ছে আমরা যদি বলি যে আমাদের
তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে যদি এখানে তিনটা খাত আছে, কয়টা খাত আছে? সি আছে, আই আছে, জি আছে। সো আমরা তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে বলবো, আমরা লিখবো তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমরা লিখবো যে ওয়াই সমান, ওয়াই মানে হচ্ছে আমাদের জাতি ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি। কেমন? সো এখানে আমরা তিন খাত কেন লিখতেছি বলো? কারণ আমাদের তিনটা আছে মান। আমাদের যদি এক্স এম দেওয়া থাকতো তাহলে আমরা চার খাত বিশিষ্টতা করতাম। আবার বলতেছি, যদি আমাদের এক্স এম দেওয়া থাকতো তাহলে আমরা চার খাত বিশিষ্ট নিতাম, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম নিতাম, প্লাস এক্স মাইনাস এম ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস এম, ওই সূত্র আমরা নিতাম, অর্থাৎ চার খাত বিশিষ্টতা নিতাম যদি আমাদের এক্স এম দেওয়া থাকতো। কিন্তু আমাদের এখানে এক্স এম দেওয়া নাই, সো আমরা এখানে তিন ঘাত বিশিষ্টতা নিব, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি এটা নিব। সো এখানে সি এর মানটা আমরা সরাসরি বসিয়ে দিই, ওখানে আমরা সি এর মানটা বসিয়ে দিই, তাহলে এখানে কত হবে? সি এর মানটা আমরা বসাই, তাহলে ওয়াই লিখে দিলাম। সি এর মানটা যদি বসে তাহলে হবে 100 প্লাস 0.075 ওয়াই প্লাস, দেখো সি এর মান বসা দিছি, সি এর মানটা বসাচ্ছি পুরো। আই এর মান বসা দাও, আই এর মান কত হয়? আই এর মান হচ্ছে 100, সেখানে আমি 100 বসালাম, প্লাস জি এর মান, জি এর মান কত আছে? 200, তো আমি এখানে 200 বসিয়ে দিলাম। তাহলে কি হবে? ওয়াই সমান, এখন দেখো তুমি এখানে 100 আছে, এখানে 200, এখানে 100 আছে, যোগ করে দাও, মানে এটা এইটা এইটা যোগ করে দাও, তাহলে কত হয়? 100 200 200 200 400, তো এখানে হবে 400 প্লাস 0.75 ওয়াই। একদম সিম্পল, জাস্ট তুমি মানগুলো বসাইছো, বসানোর পর যোগ করে দিছো, আর কিছুই না। ঠিক আছে, এরপর কি করবা দেখো, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই লিখে দিলাম, এই ওয়াই যেটা আছে সেটা এই পাশে নিয়ে আসবো, মানে ওয়াই ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসি। তো ওয়াই থেকে আমরা লিখবো মাইনাস, এটা প্লাস ছিল তো এর পাশে আসলে হবে মাইনাস 0.75 ওয়াই সমান 400। বুঝছো কিনা দেখো তো, যে আমরা জাস্ট এই 0.75 কে আমরা এই পাশে এনে দিলাম, ওয়াই এর পাশে আনলাম, তা এখানে ছিল প্লাস, সমানের এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, আর 400 400 রেখে দিলাম। বুঝছো সবাই? ষোলোশো হবে। ওকে, 1600 অনেকে বলতেছো, আরেকবার বোঝাবো, আরেকবার বোঝাচ্ছি। তাহলে আমরা এখানে এইটা তিন খাত কেন লিখছি বলো? কারণ এখানে তিনটা আছে আমাদের, সি প্লাস আই প্লাস জি, আমরা লিখবো ওয়াই সমান সি প্লাস আই প্লাস। যদি এক্স এম থাকতো তাহলে আমরা এখানের সাথে প্লাস এক্স মাইনাস এম এই সূত্র আমরা ব্যবহার করতাম যদি এক্স এম থাকতো, কিন্তু এক্স এম তো নাই, আমরা এটা করার দরকার নেই। তো এখানে সি এর মানটা বসে দিলাম, আর মানটা বসে দিলাম, জি এর মানটা বসে দিলাম। বসে দেওয়ার পর কি করছি? জাস্ট 100 সাথে এইটা এবং এটা যোগ করছি, কারণ এগুলো সংখ্যাগুলো যোগ করা হয় 400, 0.75 0.75 আর কিছুই না। এরপর আমরা এই জিনিসটাকে সামনে আনছি, মানে ওয়াই ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসতেছি, তাহলে ওয়াইটা এখানে রাখলাম, এটাকে আমরা এই পাশে আনলাম, এটা মাইনাস কেন দিচ্ছি? কারণ এখানে প্লাস ছিল এই পাশে, তাহলে কি হবে? এই পাশে আসলে কি হবে? সেটা মাইনাস হবে। কেমন? তারপর লিখলাম 200। এরপর চলে আসি আমরা এখানে, দেখো এই কাজটা, এই যে কাজটা অনেকে বুঝে না। সো এই জায়গা থেকে আমরা ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলাম। ওয়াই কমন নিলে ওয়াই দিয়ে যদি ওয়াই কমন নিয়ে ফেলো, অনেকে বলতে পারে স্যার এখানে শূন্য থাকতে পারে না, কমন নেওয়া মানে হচ্ছে এক প্রকার ভাগ করা। তো ওয়াইকে ওয়াই দিয়ে যদি তুমি ভাগ করো 1 পাবা, অর্থাৎ ওয়াই থেকে যদি ওয়াই কমন নাও তবুও 1 থাকবে। তবু 1 কেন থাকে জানো? কারণ ওয়াই মানে হচ্ছে 1 ওয়াইকে বোঝানো হয়, কত ওয়াই? 1 ওয়াইকে বোঝানো হয়। সো এখানে আমাদের ওয়াই যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের 1 থাকবে মাইনাস, এখানে 0.75 থেকে ওয়াই নিয়ে ফেললে আর 0.75 থাকবে, 0.75 থাকবে। এরপর আমাদের এখানে 400 আসবে, 400 এখানে রেখে দিলাম। ঠিক আছে, এরপর লাইনটা কি হবে জানো? এরপর লাইনটা হচ্ছে 1 থেকে 0.75 বাদ দিবা, 1 থেকে 0.75 বাদ দিলে হয় 0.25। কত হয় বলো? 0.25। সো 0.25টা পরে না লিখে আগে লিখবা, অর্থাৎ 0.25 ওয়াই সমান 0.25, হ্যাঁ আমরা লিখবো 0.25 ওয়াই সমান 400। এরপর লাইনটাকে লিখবো, এরপর লাইনটা আমরা লিখবো ওয়াই সমান, আমরা ওয়াই সমান লিখতে পারি, ওয়াই লিখে দিব এখানে 0.25টা ওই পাশে পাঠাবো, তাহলে সেটা ভাগ হবে। কেন ভাগ হবে? কারণ আমরা জানি যেটা গুণ ছিল এটা এবার সেটা কি হবে? ভাগ হবে, অর্থাৎ 0.25 দিয়ে আমরা ভাগ করবো। সুতরাং আমাদের ওয়াই এর মান কত বের হবে? সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ওয়াই যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে, আমি সরাসরি লিখে দিচ্ছি ওয়াই এর মানটা। সো এটা যদি ভাগ করো তাহলে তুমি ওয়াই এর মান পেয়ে যাবে, ওয়াই এর মান হচ্ছে 1600 হবে, তাই না? 1600 হবে।
1600 লিখবো, কেমন? 1600 লিখে দিব। তারপরে আসি, চলো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা করেছি, আমরা এটা বের করেছি। এরপর আমাদের বলেছে ভারসাম্য ভোগ ব্যয়। তো ভোগ ব্যয় বের করতে হলে একদম সিম্পল বিষয়, আমরা যেটা ওয়াই এর মান পেয়েছি সেই ওয়াই এর মানটা এই ভোগ সমীকরণে তুমি বসিয়ে দাও। তাহলে আমি এখানে করে দেখাচ্ছি। তো আমরা ওয়াই এর মানটা ভোগ সমীকরণ বসিয়ে দিব। তাহলে লিখতে পারি আমরা সি সমান আমরা লিখতে পারি 100 প্লাস 0.75 ওয়াই জায়গায় আমরা কত বসাবো? এই ওয়াই এর মানটা যেটা পেয়েছি সেটা আমরা এই ভোগ সমীকরণে বসাবো। তাহলে এখানে বসা দিব, তাহলে এখানে হবে 1600। তাহলে কি হচ্ছে? সুতরাং সি সমান আমরা বলতে পারি যে 100 প্লাস এই দুটো গুণ করে দাও, 0.75 সাথে গুণ করলে হবে মনে হয় 1200 হবে আই থিঙ্ক। সো 1200 সাথে এটা যোগ করতে হবে। সুতরাং সি সমান মানে ভোগ ব্যয় সমান আমরা পাবো 1300। এই যে হয়ে গেছে আমাদের ভোগ ব্যয় বা আমাদের সি এর মানটা বের হয়ে গেছে। শুধুমাত্র এই 1600টা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই। এরপর কি বলেছে দেখো 3 নম্বরে, যে জাতীয় বা সরকারি আয় 100 বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে? এটা পরীক্ষায় আসবেই, এই ম্যাথটা পরীক্ষায় আসবেই, ভালো করে দেখে নাও। আমি বলতেছি এই ম্যাথটা হুবহু পরীক্ষায় আসবে, শুধুমাত্র একটু পার্থক্য থাকবে, হয়তো ফিগারগুলো চেঞ্জ হবে, এখানে ফিগারগুলো চেঞ্জ হবে, কিন্তু সেম প্রসেসে তোমাকে করতে হবে। ভারসাম্য জাতীয় আয় বের করবা, ঠিক আছে, ভোগ ব্যয় বের করবা, অথবা এখানে ভোগ সমীকরণ থেকে তোমাকে রেখা আঁকতে হতে পারে। সো রেখা কেমন আঁকতে হয় সেটা তো অলরেডি বলেছি। এই ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মানগুলো বের করে সূচি করবা, সূচি থেকে রেখা আঁকবা, কেমন? তাহলে তুমি ভোগ ব্যয়টাও করতে পারবো। তো সমীকরণ থেকে রেখা আঁকতে হবে আর কি। ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মানগুলো বের করবা, নিজে ধরবা কি 0 ধরবা, 100 ধরবা, 200 ধরবা, 300 ধরবা, ওয়াই এর মান সি এর মানগুলো বের করে সূচি করবে, সেখান থেকে রেখা আঁকবা, যদি ভোগ রেখা আঁকতে বলে আর কি, ঠিক আছে? ওইটা তো পারবা আশা করি। সো তাহলে আমরা এটা করেছি। 3 নম্বর আমাদের বলছে সরকারি আয়, বা এখানে সরকারি আয় বলো বা ব্যয় বলো, যাই বলো না কেন, সরকারি আয় যদি 100 বৃদ্ধি পায়, অর্থাৎ যেখানে এখানে গভর্নমেন্ট কর যেটা 200 ছিল সেটার সাথে যদি 100 যোগ হয়, তাহলে সেক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে? অর্থাৎ এই ওয়াইটা আবার বের করতে হবে, বের করে দেখতে হবে আসলে জাতীয় আয় কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ওয়াই এর মানটা আবার বের করতে হবে। তোমরা কি পারবে এভাবে করে ওয়াই এর মানটা বের করতে? তবে সেক্ষেত্রে এই জি এর মানটা, এই যে জি এর মান, সেটা এখানে 200 না হয়ে এই জায়গায় 200 না হয়ে কত হবে বলতো? 300 হবে। জি এর মানটা 300 হবে। কেন 300 বলেছে? জি এর মানটা 100 বৃদ্ধি পেলে, কেমন? তাহলে আবার তোমাকে বের করতে হবে, ওয়াই এর মান বের করে তোমাকে তুলনা করতে হবে যে ওয়াই আগে ছিল 1600, এখন মনে করো এরপর মনে করো 2000 হয়ে আছে। তাহলে তুমি 2000 থেকে 1600 বিয়োগ করলে তাহলে 400 হবে আনসার। কারণ হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন হবে সেটা। পিডিএফ পেয়ে যাবো, আমি ক্লাসের পরে পিডিএফ গুলো দিয়ে দিতে বলবো, ঠিক আছে? ক্লাসের পরে পেয়ে যাবা। তোমরা ক্লাস শেয়ার করে সেটা, এবং ক্লাসটি শেয়ার করবে এবং হচ্ছে 10 জন বন্ধুকে মেনশন করে সেটা পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে রাখো। তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট শুধুমাত্র 100 বৃদ্ধি করে আমাদেরকে দেখাইতে হবে, আমাদেরকে এই ওয়াই মানটা আবার বের করতে হবে। পারবো কিনা দেখো, ওয়াই মানটা বের করতে পারবো কিনা। ভাইয়া আপনাকে অনেক থ্যাঙ্কস, ওয়েলকাম। ভাইয়া আরেকবার বুঝে দেন। আচ্ছা আবার বলতেছি, শোনো, যখনই বলবে ভারসাম্য জাতীয় আয় বের করতে, এরকম কতগুলো সি প্লাস আই প্লাস জি বা এক্স এম এর মান দেওয়া থাকলে, তখন তুমি দেখবে কয়টা দেওয়া আছে, 3টা দেওয়া থাকলে 3 ঘাত বেশি ইউজ করবা। সো 3 ঘাত বেশি ইউজ করবা সূত্র এটা, ওয়াই সমান সি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ এক্স মাইনাস এম থাকবে তখন যখন এক্স মাইনাস এম এর মান থাকবে, কিন্তু না থাকলে দেওয়া দরকার নেই। এরপর এখানে মানগুলো বসা দিবা, সি এর মান কি, আই এর মান কি, জি এর মান কি, এরপর জাস্ট যোগ করে দিবা, এখানে সংখ্যাগুলো যোগ করে দিছো। এরপর আমরা ওয়াই ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসছি, ওয়াই কমন নিলাম, 1 থেকে এটা বাদ দিলাম, তাহলে থাকবে 0.25 ওয়াই। তারপর এই 0.25টা আমরা ওই পাশে নিয়ে গেলে 400-র সাথে সেটা কি হবে? ভাগ হবে, আনসার হবে 1600। এই 1600 বের করতে পারলে তুমি যদি ভারসাম্য ভোগ ব্যয় বের করতে চাও, তাহলে এই ভোগ সমীকরণে তুমি ওয়াই মানটা বসা দিবা। 1600 বসিয়ে দিলাম, আনসার হয়ে গেল আমাদের 1300, সি এর মান 1300 হলো। আবার বলেছে ভারসাম্য জাতীয় আয়টা যদি 100 বৃদ্ধি পায়, মানে 200 জায়গায় যদি 100 বৃদ্ধি পেয়ে 300 হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে? তাহলে আমরা এই সূত্র আবার সেম লিখবো, শুধুমাত্র 200 জায়গায় লিখবো, 300 লিখবো, আবার সেম প্রসেস করে আসবো। এটা 300 জায়গায় তাহলে 500 হবে, কারণ এখানে 300, 100, 200, তাহলে 500 হবে এটা, ঠিক আছে? সো 500 হলে এখানেও 500 হবে, এটাও 500 হবে। 500কে 0.25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 2000 হবে আই থিঙ্ক, 2000। তো 2000 যদি হয়, ওয়াই এর মানটা যদি 2000 হয়, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? আমরা বলবো জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে 400।
আচ্ছা ভাইয়া, আপনি যে সিকিউটা এখন করাচ্ছেন সেটা কি আসবে? হ্যাঁ আসবে ভাইয়া। ভাইয়া ভারসাম্য জাতীয় আয়ের চিত্রটা একটু করান প্লিজ, ভারসাম্য জাতীয় আয়ের চিত্রটা। আচ্ছা, হুম, এই 4 মার্কের একটা অঙ্ক করার জন্য 20 মিনিট সময়। একটা অঙ্ক নাকি? হ্যাঁ, এটা একটা অঙ্ক না, পুরো সিকিউতে এখানে আমি 3টা অঙ্ক দিছি, 3টা আসবে না, তোমাকে হয়তো একটা দুটো করতে বলবো আর কি, গ গ হতে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে যাচ্ছি। এরপর হচ্ছে দশম, এরপর আমাদের বিনিয়োগ। আচ্ছা, এগুলো এটা বেশি গুরুত্বপূর্ণ না, বিনিয়োগ ব্যয়টা। সো বিনিয়োগ ব্যয়টাও ওইটার মতো আগের মতোই। বিনিয়োগ ব্যয় 2 ধরনের হয়। বিনিয়োগ বলতে আমরা মূলধন সামগ্রী ব্যবহারের জন্য যে ব্যয়কে বলি, মূলধনের জন্য যে ব্যয় হয় সেটাকে আমরা বিনিয়োগ ব্যয় বলি। 2 ধরনের, পরিকল্পিত আর অপরিকল্পিত। পরিকল্পিত মানে পরিকল্পনা করে যে বিনিয়োগ ব্যয় করি সেটা পরিকল্পিত। অপরিকল্পিত মানে হচ্ছে বিনিয়োগ, মানে অপরিকল্পিতভাবে যদি বিনিয়োগ করি সেটা হচ্ছে অপরিকল্পিত। এটাও আবার আবার অন্যভাবে বলা যায় যে বিনিয়োগটা আবার 2 ধরনের হয়, স্বয়ংবৃত বিনিয়োগ, পরিচিত বিনিয়োগ। স্বয়ংবৃত বিনিয়োগ মানে হচ্ছে যেটা ওয়াইয়ের উপর ডিপেন্ড করে না, আয়ের উপর ডিপেন্ড করে না, সেটা আগের মতো ভোগ ব্যয়ের মতোই, কেমন। আর পরিচিত বিনিয়োগ মানে হচ্ছে যেটা আয়ের উপর ডিপেন্ড করে সেটা, এটা বেশি গুরুত্বপূর্ণ না বিনিয়োগটা, তেমন তবুও আমাদের একবার পড়তে হবে। এরপর হচ্ছে সঞ্চয় সম্পর্কে আছে। সঞ্চয়টা এটা অনেকবার পরীক্ষা এসেছে, যে সঞ্চয়। সঞ্চয় বলতে আমরা বুঝি, আমরা যদি ব্যয়যোগ্য আয় হতে ভোগ ব্যয় যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, ব্যয়যোগ্য আয় মানে বুঝো তো, ওই যে আমরা বলেছিলাম ডিআই বা ডিআই যদি আমরা বলি, সেখান থেকে যদি আমরা কি বাদ দিয়ে দিই, আমাদের ভোগ ব্যয় বা কনজাম্পশন বাদ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের সঞ্চয় পেয়ে যাব, সেভিংস পেয়ে যাব। কেমনে পাই জানো? ওই যে আমরা এভাবে যদি লিখি ওয়াই সমান সি প্লাস আই, কেমন, সরি ওয়াই সমান সি প্লাস এস। আমাদের ইনকামের আমরা 2টা কাজ করি, একটা হচ্ছে কনজাম্পশন করি, একটা হচ্ছে সেভিংস করি, তাই না? সো আমরা যদি এখানে সেভিংসটা বের করতে চাই, সেভিংস, তাহলে আমাদের কি বের করতে হবে সূত্র, তাহলে কেমন হয়ে যাবে, সেভিংস যদি বের করতে চাই, এই সূত্রটা যদি সেভিংস বের করতে চাই, সূত্রটা এমন হয়ে যায় যে আমাদের ইনকাম থেকে আমাদের ভোগ ব্যয় বাদ দিতে হবে। একদম সিম্পল, কঠিন কিছু না। সূত্র কিন্তু সবগুলো রিলেভেন্ট তোমাদের জীবনের সাথে। যেমন ধরো আমি যদি বলি তোমার সঞ্চয় বের করো, তাহলে তুমি কি বলবা, আমার আয় থেকে ভোগ ব্যয়টা বাদ দিতে হবে। আমার আয় থেকে আমরা যে ব্যবহার ব্যয় করতেছি সে ব্যয়টা আমরা বাদ দিব, তাহলে ভোগ ব্যয়টা বাদ দিলে তুমি সঞ্চয় পেয়ে যাবে। অথবা তুমি যদি বলে আয়, তোমার যদি বলি আয় কত, তাহলে তুমি বলবা আয় হচ্ছে আমার ভোগ ব্যয়টা আর সঞ্চয়টা যোগ করলে কিন্তু আমার আয় পাওয়া যাবে, এইটুকুই। সো এই সূত্র ব্যবহার করে আমরা এখানে আমাদের একটা ভোগ ব্যয় দেওয়া আছে, সেখান থেকে আমাদের বলেছে সঞ্চয় সমীকরণ বের করতে, সঞ্চয়। তাহলে তোমরা ইজিলি করতে পারবে যদি তোমার কাছে ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে এস সমান ওয়াই মাইনাস সি, ঠিক আছে, এটা যদি ক্লিয়ার থাকে। তো এখানে যেটা করেছে ওয়াই সমান সি প্লাস এস আমরা জানি। তো এখানে এস এর মানটা সি এর মানটা বসা দিচ্ছে, এস বের করার জন্য সি এর মানটা বসা দিচ্ছে। সি এর মানটা বসানোর পর কি করছে, এই ওয়াই থেকে এই জিনিসটা সামনে নিয়ে আসছে, কারণ ওয়াই থেকে আমরা এই পুরোটা বিয়োগ দিব। বা এটা অন্যভাবেও করা যায়, তুমি চাইলে সরাসরি এভাবে লিখতে পারো যে ওয়াই সমান না ওয়াই বলছি এস সমান, তুমি লিখতে পারো এস সমান সেভিংস সমান ওয়াই মাইনাস সি। সরাসরি তুমি ওয়াই মাইনাস সি দিয়ে করতে পারো। ওয়াই মানে হচ্ছে ওয়াই মানে ওয়াই, আর সি মানে হচ্ছে এই সি এর মানটা বসা দিবা, সরাসরি সি এর মানটা বসা দিবা 100 প্লাস 0.25 ওয়াই এভাবে লিখে দিবা, ঠিক আছে। এই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে তুমি এই লাইন থেকে আর কি, এরপর এই লাইন থেকে শুরু হবে, মানে ওয়াইটার সামনে চলে আসবে, এসটার সামনে চলে আসবে, ওয়াই থেকে এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে, কেমন। সো এই জিনিসগুলো আচ্ছা, এখানে একটা ইয়া হবে, ব্র্যাকেট হবে, ব্র্যাকেট হইলে তাহলে এটা পরবর্তীতে গিয়ে সাইন চেঞ্জ হয়ে দেন করবা। তুমি দেখে নিবা, আশা করি পারবা সঞ্চয় কেমনে বের করতে হয়, অর্থাৎ ভোগ সমীকরণ দেওয়া থাকলে সঞ্চয় সমীকরণ আমরা কেমনে বের করব, ঠিক আছে। সো এই আর কি। এরপর আমাদের এখানে ভোগ এবং সঞ্চয় সমীকরণ হতে ভোগ এবং সঞ্চয় রেখা আঁকছে, অর্থাৎ ভোগ সমীকরণ সঞ্চয়কে সমীকরণ দিয়ে দিচ্ছে, সেখান থেকে ভোগ রেখা আঁকছে। তো রেখা যদি তোমরা অঙ্কন করো তাহলে এরকম দেখবা। সঞ্চয় রেখা আমি অলরেডি এঁকেছি আমরা। সঞ্চয় রেখার ক্ষেত্রে আমরা দেখেছি যে সঞ্চয় রেখাটা এরকম হয়ে থাকে, সরি ভোগ রেখাটা এরকম হয়ে থাকে, আর সঞ্চয় রেখাটা হচ্ছে 0-র সাথে -100 দিয়ে শুরু হয় যেহেতু, সো রেখাটা -100 থেকে শুরু হবে, -100 রেখাটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে সেভিংস, এটা হচ্ছে আমাদের ভোগ ব্যয় রেখা, এটা হচ্ছে 100 থেকে শুরু হয়। সো এই আর কি, এভাবে করে করতে হবে, একটু তোমরা করে দেখবা, ঠিক আছে, বাসায় দেখবা, ট্রাই করবা, আশা করি পারবা। মানে এই সূচি থেকে রেখা আঁকবা আগে, দুইটা একসাথে করবা। তারপর চলে আসি আমরা পরবর্তীতে, যে আয়ের উপর ভিত্তি করে আমরা বলি যে বিনিয়োগ 2 প্রকার, সঞ্চিত বিনিয়োগ, পরিচিত বিনিয়োগ। আচ্ছা, এটা তো এখানে ভুলে দিয়ে আসছে, আচ্ছা এটা একটু ভুল আসছে, এখানে ভুলে দিয়ে ফেলছে, এটা উল্টাপাল্টা করে ফেলছে। আচ্ছা এরপরে দেখি,
আচ্ছা ঠিক আছে, একটু ঠিক আছে, এটা একটু ভুলে চলে আসছে, চিত্রটা হবে নিচে, পরে এখানে উপরে চলে আসছে, এই স্লাইডটা না দিলে হইতো। যাই হোক, আমরা পরটা দেখি। এরপর আমাদের যেটা আসে পরীক্ষা, সেটা হচ্ছে ওই যে চিত্রের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় বের করা। সেক্ষেত্রে আসলে দুইটা ওয়ে আছে বের করার। একটা হচ্ছে আমাদের যদি বিনিয়োগ এবং হচ্ছে কি থাকে, সঞ্চয় থাকে, সেটার মাধ্যমে আমরা করতে পারি, চিত্রের মাধ্যমে ভারসাম্য জাতীয় বের করতে পারি। আরটা হচ্ছে এডি আর এস এর মাধ্যমে, এডি অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের ভারসাম্য জাতীয় করা যায়। আরটা হচ্ছে আইআরএস এর মাধ্যমে, মানে ইনভেস্টমেন্ট আর সেভিংস এর মাধ্যমে। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা, এই সূত্র তোমাকে মনে রাখতে হবে যে এডি সমান এস হলে আমাদের ভারসাম্য জাতীয় পাওয়া যায়। আর এডি মানে হচ্ছে সি প্লাস আই, আর এস মানে হচ্ছে সি প্লাস এস। ভালো করে শোনো, এটা দ্বিঘাত বিশিষ্ট, যদিও দ্বিঘাত বিশিষ্ট ক্ষেত্রে সি প্লাস আই সমান হচ্ছে এডি অ্যাগ্রিগেট ডিমান্ড, আর অ্যাগ্রিগেট সাপ্লাই মানে হচ্ছে সি প্লাস এস। সি প্লাস এস মানে হচ্ছে কনজাম্পশন আর সেভিংস যোগ করলে হয় এডি এস, আর কনজাম্পশন আর যদি ইনভেস্টমেন্ট যোগ করি তাহলে এডি পাওয়া যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে সূত্র, মূল সূত্র। তো এখান থেকে আমরা যদি বলি সি, এখানে সি আছে, এখানে সি আছে, বাদ দিলে হবে আই সমান এস। অর্থাৎ আমরা দুইভাবে পাবো, একটা হচ্ছে এডি সমান এস দিয়ে আমরা পাইতে পারি ভারসাম্য জাতীয় আয়, অর্থাৎ হচ্ছে ইনভেস্টমেন্ট আর সেভিংস দিয়ে আমরা কি পেতে পারি, ভারসাম্য জাতীয় আয় আমরা পেতে পারি। ঠিক আছে, এই দুইটা মাধ্যমে আমরা পেতে পারি ভারসাম্য জাতীয় আয়। সো আমি প্রথমে নিচেরটা করে ফেলি, এটা আই সমান এস দিয়ে করবো। সো সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাহায্যে ভারসাম্য জাতীয় আয়। এখানে একটা বিষয় মনে রাখবা, সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে আমাদের এখানে আয় দেওয়া আছে, সঞ্চয় দেওয়া আছে এবং বিনিয়োগও দেওয়া আছে, এগুলো পরীক্ষা দেওয়া থাকবে। তো আয় 300, সঞ্চয় হচ্ছে 50, আয় 400, সঞ্চয় 100, আয় 500, সঞ্চয় হচ্ছে 150। কিন্তু দেখো বিনিয়োগটা সবসময় কি আছে, স্থির আছে। সো প্রশ্ন হচ্ছে স্যার বিনিয়োগ স্থির কেন? আসলে যারা কেইনসীয় অর্থনীতিবিদ ছিল, অর্থাৎ কেইনসকে যারা ফলো করতো, কেইনস যাকে বলা হয় সামষ্টিক অর্থনীতির জনক, তো কেইনসকে যারা ফলো করতো, এবং কেইনসের মতে যে বিনিয়োগের উপর, মানে বিনিয়োগটা আয়ের উপর ডিপেন্ড করে না, এই যে মানুষের ইনকাম, এই ইনকামের উপর বা জাতীয় আয়ের উপর আমাদের বিনিয়োগটা ডিপেন্ড করে না, বিনিয়োগটা সবসময় স্থির থাকে। কাদের মতে? কেইনসীয় অর্থনীতিবিদদের মতে। তো যার কারণে এখানে বিনিয়োগটা স্থির আছে। এখন যদি আমরা একটা রেখা অঙ্কন করি, যেমন প্রথমে আমরা আমাদের আয়ের সাথে সঞ্চয়ের একটা রেখা অঙ্কন করবো। আমরা আগে বলেছি আমাদের আয় যেটা হবে সেটা হবে ভূমি অক্ষে, এটা স্বাধীন চলক বিধায় সামষ্টিক অর্থনীতিতে স্বাধীন চলক ভূমি অক্ষে থাকে, কেমন? আর যদি সঞ্চয় এবং আমরা যদি বিনিয়োগটা উপরে ধরি, তাহলে এটা আমরা এস এবং আয় উপরে ধরলাম। সো প্রথমে আমরা সঞ্চয় রেখা আঁকবো। যেমন আমাদের আয় হচ্ছে 300, 400, 500, আমরা এখানে 100 করে ধরেছি। 100, আমি এটা একটু উপরে করে তুলে দিই, তাহলে তোমাদের কাছে দেখা যাবে আর একটু। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখানে আমাদের আয় যেটা, সেই আয়টা হচ্ছে এখানে ধরেছি। সো আমাদের আয় হবে 100, 200, 300, 400 ধরি, তো 100, 200, 300, 400 হয়ে আছে। আর যদি দেখতে পাই আমাদের সঞ্চয়টা এখানে 50 আছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে 150 আছে। তো এখানে 100 করে আছে, তাহলে আমরা 50 করে ধরি, 50, 100, 150 হবে। এরপরে দেখো, আমাদের আয় যদি 300 হয়, সঞ্চয় হয় 50, অর্থাৎ এদিকে আয় যদি 300 হয়, সঞ্চয় হয় 50। তো প্রথম বিন্দু হবে এই জায়গায়। আয় যদি 400 হয়, সঞ্চয় হয় 100, 400 সাথে হবে 100, তার মানে দ্বিতীয় বিন্দু হবে এখানে। আয় যদি 500 হয়, সঞ্চয় হয় 150, 500 সাথে হবে 150, তো এর পরের বিন্দু হবে এই জায়গায়। এখন আমরা এই বিন্দুগুলো যদি যোগ করি, তাহলে আমরা পাবো সেভিংস রেখা, আমাদের সঞ্চয় রেখা। আবার আমি যদি বিনিয়োগ রেখাটা আঁকি, তাহলে বিনিয়োগ রেখাটা কেমন হবে? সো বিনিয়োগ রেখাটা আমরা আঁকতেছি, বিনিয়োগ রেখাটা। সো বিনিয়োগ রেখাটা কেমন হবে? বিনিয়োগ রেখাটা হবে এরকম, যে তোমার 100, 300 যদি আমার কি হয়, আয় হয়, তখন আমাদের বিনিয়োগ হয় 100। তার মানে এটা 300 সাথে হবে 100, তো প্রথম বিন্দু হবে এখানে। তারপর হচ্ছে 400 সাথে কত হবে? 100 হবে, এটা সবসময় 100। 400 সাথে 100 হবে, 500 সাথে কত হবে? 100 হবে, অর্থাৎ 500 সাথে গেলেও আমাদের বিনিয়োগ রেখাটা 100 হবে। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেখানে আমাদের সেভিংস এবং ইনভেস্টমেন্ট সমান হবে। এই যে এখানে হচ্ছে না, এই যে এখানে, এটাকে আমরা বলি ই বিন্দু বা ভারসাম্য বিন্দু, যেখানে সেভিংস এবং ইনভেস্টমেন্ট কি হবে? সমান হবে। তো এটাই আমাদের ভারসাম্য বিন্দু। এখান থেকে যদি আমরা নিচের দিকে আসি, এই যে নিচের দিকে এই জিনিসটাকে 400 কোটি, এর মনে করো কোটি টাকায় আছে। তো এই 400 কোটিকে আমরা বলি ভারসাম্য জাতীয় আয়। তো ভারসাম্য জাতীয় আয় কি হবে? এই 500 কোটি টাকা হবে। হাসান আহমেদ বলছে, ভাই আমার মঞ্চে আপনাকে দাঁড়াইয়া একটা সালাম করি, ভালো করে পরীক্ষা দাও কেমন, এবং দোয়া করো, দোয়া করলে হবে, ঠিক আছে? ওকে, এই চ্যাপ্টারের শেষে 10 মিনিট একটা ব্রেক দিন ইনশাল্লাহ। ওই এমসিকিউ গুলো পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, অন্যান্য এমসিকিউ গুলো পারবা। একজন বলছে ইউটিউবে ভিডিওগুলো দেখলে কি হবে এমসিকিউর? হ্যাঁ, ওগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, এই আর কি। ভাইয়া এমসিকিউ গুলো দিয়ে, আচ্ছা দিব, এমসিকিউ গুলো দিয়ে দিব, ঠিক আছে, এমসিকিউ গুলো দিয়ে দিব।
সো 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 আমরা তাহলে করে ফেলেছি এটা ই সমান আই দিয়ে আমরা করেছি। এরপরে হচ্ছে আমাদের রয়েছে যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে আমাদের কি বের করা, তোমাদের জাতীয় আয় বের করা। কেমন? তো সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের মাধ্যমে আমরা জাতীয় আয় বের করব। তো এটার জন্য আমাদেরকে এই যে এডি এবং এ এর সমান হতে হবে, এটা হবে সি প্লাস আই হবে। এটা একটু চেঞ্জ করে নাও, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে শুধু ভুল দেওয়া আছে, সি প্লাস আই হবে, সি প্লাস আই, সি প্লাস আই হবে। ঠিক আছে, এডি সমান সি প্লাস আই হবে, সি প্লাস সি এস লিখে ফেলছে এটা। তো সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান আমাদেরকে করতে হবে। সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানকে তবে সমান করতে হবে, তখন আমাদের কি হবে, ভারসাম্য জাতীয় আয় বের হবে। সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হলে। কেমন? সো এটা করার জন্য আমাদেরকে এখানে আয় দেওয়া আছে, যদিও তোমাদের পরীক্ষায় এই সূচিতে দেওয়া নাই, যার কারণে তোমরা আসলে চিত্র আঁকতে পারো না। তোমরা বলছো স্যার আমি তো সামগ্রিক আয় এবং সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের মাধ্যমে যেটা ভারসাম্য জাতীয় আয় আছে সেটা তো আমি করতে পারি না, একজন বলেছিল একটু আগে। কেন করতে পারো না জানো? কারণ হচ্ছে তোমাদের বইতে এই সূচিটা নাই। এই সূচিটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। কেমন? এই সূচি যদি তুমি পারো তাহলে তুমি ইজিলি করতে পারবে। আমি তোমাদেরকে বোঝা দিচ্ছি, এখনই হয়ে যাবে। দেখো, আয় হচ্ছে 0, আমাদের ভোগ ব্যয় দেওয়া আছে পরীক্ষায়, মানে অপশনে দেওয়া আছে আর কি, মানে সূচিতের মধ্যে। এরপর হচ্ছে 100 হলে ভোগ ব্যয় কত সেটা দেওয়া আছে, 200 হলে 300 হলে 400 হলে দেওয়া আছে, মানে ভোগ ব্যয় দেওয়া থাকবে। এখন আমাদেরকে ভোগ ব্যয় দেওয়া আছে, আমি সঞ্চয় বের করবো, পারবো? আরে ভোগ ব্যয় দেওয়া থাকলে সঞ্চয় বের করা যায় না, কারণ হচ্ছে আমাদের ইনকাম থেকে ভোগ ব্যয়টা বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়, তাই তো? ইনকাম 0, ভোগ ব্যয় 60, আমরা বিয়োগ করলে সঞ্চয়টা পেয়ে যাব। ইনকাম 100, ভোগ ব্যয় 130, বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, সঞ্চয়টা পেয়ে যাব। মানে ওয়াই থেকে সি বিয়োগ করতে হবে, এই আই থেকে এটা বিয়োগ করতে হবে। 200 থেকে 200 বিয়োগ করলে হয় 0, 300 থেকে 270 বিয়োগ করলে হয় 30, 400 থেকে 340 বিয়োগ করলে হয় 60, 500 থেকে যদি 410 বিয়োগ করো তাহলে হয় 90। এই যে হয়ে গেল। তো সি এর মানে পেয়ে গেছো, এস এর মানে পেয়ে গেছো। আর হচ্ছে আই এর মান লাগবে। কেমন? আই এর মান লাগবে। আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা পরীক্ষা দেওয়া থাকবে। সো ইনভেস্টমেন্ট সবসময় কি থাকে, সমান থাকে। সবসময় কি থাকে, সমান থাকে, এটা পরীক্ষা দেওয়া থাকবে। এরপর চলে আসি, এডি এবং এস বের করবো। আমি বলেছি এডি মানে কি, সি প্লাস আই। এই সি এর সাথে আই যোগ করলে, মানে এইটার সাথে এটা আমরা যোগ করব, যোগ করে আমরা কি পেয়ে যাব, এডি পেয়ে যাব। কেমন? আমরা চলো এই দুটো যোগ করি। সো এই দুটো যোগ করবা, এই সি এর সাথে আই যোগ করবা, তাহলে তুমি এডি পাবা। ঠিক আছে, এই সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। এডি সমান হচ্ছে সি প্লাস আই, মুখস্থ রাখতে হবে। আর এস মানে হচ্ছে সি প্লাস এস, এটা মুখস্থ রাখতে হবে। কেমন? যদি এটা এডিটা দ্বিঘাত বিশিষ্ট, মানে 2 খাতের জন্য করেছি, 3 খাত 4 খাতের জন্য সেম হবে। 3 খাত হলে সি প্লাস আই প্লাস জি হবে, 4 খাত হলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স সেম হবে। ঠিক আছে, এই দ্বিঘাতটা আর কি। তাহলে কি বলেছি, সি হচ্ছে এটা আর হচ্ছে আই হচ্ছে এটা, আমরা এই দুইটাকে যোগ করব। সো এই দুটোকে আমরা যোগ করে দিই, এই দুটোকে আমরা যোগ করে দিলে কি পাচ্ছি, যে এই সাথে সাথে এটা যদি যোগ করো তাহলে হয় 90, এর সাথে এটা যদি যোগ করো তাহলে হয় 160, এর সাথে যদি যোগ করো তাহলে সরি এটা যোগ করো তাহলে হবে 330, অর্থাৎ এটার সাথে এটা যোগ করে দিবা, আর কোনো কাজ নাই। এর সাথে যোগ করে দাও, এর সাথে যোগ করে দাও। সেটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সি প্লাস আই প্লাস জি। যদি দ্বিঘাত হলে এটা করছি, 3 ঘাত হলে যদি জি থাকতো তাহলে এখানে জি ছ এখানে দেওয়া থাকতো, সে জিটা সহ যোগ করতাম। কেমন? সো চিত্রটা তুমি তোমাদেরকে দেখা দিব, জি সহ থাকলে সেক্ষেত্রে উপর দিকে শিফট করে, এডিটা উপর দিকে কি করে, শিফট করে, এইটুকুই। আবার চলে আসি, আমরা সামগ্রিক যোগান বের করবো, এসটা বের করবো। সো এসটার সূত্র কি বলেছি, এসটার সূত্র হচ্ছে সি প্লাস এস, অর্থাৎ এই সি এর সাথে এস যোগ করতে হবে, এই দুটো যোগ করতে হবে। সো -60, 60 এবং -60 যোগ করলে হবে 0, তারপর হচ্ছে এটার সাথে এটা যোগ করলে হবে 100, এর সাথে এটা যোগ করলে হবে 200, এর সাথে এটা যোগ করলে হবে কত, 300, এর সাথে এটা যোগ করলে হবে 400, এর সাথে যোগ করলে হবে 500। অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা, যে আমাদের সি এবং এস এই দুটো যোগ করলে যেটা পাচ্ছি আমরা, এই দেখো এই কলামটা এবং এই কলামটা সেম না। অর্থাৎ আমাদের যেটা আয় বা জাতীয় আয় বলি আমরা, সেই জাতীয় আয়টাই কিন্তু আবার কি হয়, আমাদের জাতীয় মানে সামগ্রিক যোগান হয়ে থাকে, তাই না? সো এই দুটি যেহেতু সেম, এটা যে হারে বৃদ্ধি পাচ্ছে এটাও সেম হারে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এস রেখা যদি আমরা আঁকি, এস অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা, সেই অ্যাগ্রিগেট সাপ্লাইটা রেখাটা হচ্ছে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে যায়। স্যার কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে ওঠে? কারণ হচ্ছে আমরা জানি স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয়, অধীন চলক যদি একই হারে পরিবর্তন হয়, সমানভাবে যদি বাড়তে থাকে, তার মানে রেখাটা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে উঠবে। কেমন? এস রেখাটা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে উঠে যায়। সো আমরা এটাকে কি করি, একটা রেখা করি। তো আমরা রেখা আঁকবো, চলো এডি আর এস রেখা আঁকবো।
সো এটা আমি এক পাশে রাখতেছি। হ্যাঁ, চলো আমরা রাখি। সো এখান থেকে করি। আমরা এখানে দুইটা অক্ষ নিচ্ছি। একটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ থাকবে, ভূমি অক্ষে সরি এটা মূল বিন্দু। ভূমি অক্ষ হচ্ছে আমাদের আই এর পরিমাণ, আমরা আই বলেছি, ভূমি অক্ষে থাকবে অলওয়েজ এই যে ওয়াই, সেটা ভূমি অক্ষে। তারপর হচ্ছে এডি এবং এস, এই দুটো থাকবে লম্ব অক্ষে। সো এডি এবং কি থাকবে, এস থাকবে লম্ব অক্ষে। ভালো করে শোনো, এডি এবং এস কি থাকবে, লম্ব অক্ষে থাকবে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে আই, এই আইটা হচ্ছে 0, 100, 200, 300, 400 আছে, 500 আছে। তো আমরা 100 করে ধরি। সো হবে 100, 200, 300, 400, 500 আমরা ধরলাম। সো 100, 200, 300, 400, 500, ঠিক আছে, এটা আমরা ধরেছি। এরপর হচ্ছে এডি এবং এস করবো। সো এডি এবং এস যেহেতু করবো, আমাদের এই সংখ্যাগুলো দিয়ে তাকাতে হবে। এই সংখ্যাগুলো আমাদের সর্বোচ্চ মান আছে 500 পর্যন্ত। আমরা 100 করে ধরি, তাহলে হবে 100, 200, 300, 400, 500। তাহলে হবে 100, 200, 300, 400, 500 হবে, ঠিক আছে। সো এরপরে দেখো, এখন কি হয়েছে, আমাদের আই যদি 0 হয়, আমরা একটা একটা করে আঁকবো, দুইটা আঁকবো না একসাথে, একটা করে আঁকবো। সো প্রথমে আমি এডিটাকে ফেলবো নাকি, আচ্ছা এসটা আগে ফেলি, এটা আগে ফেলি, কেমন। সো 0 হইলে আমাদের এসটা কত আছে, 0। সো এদিকে আই 0 হলে এসটা 0, তার মানে প্রথম বিন্দু এই জায়গায়। প্রথম বিন্দু কোথায়, এই জায়গার মধ্যে হবে। আচ্ছা, তারপর চলে আসি 2 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে আমাদের আই যদি 100 হয়, আমাদের এসটা কত হয়, 100 হয়। তার মানে 100 সাথে 100 হবে, প্রথম বিন্দু এখানে হবে, ঠিক আছে। দ্বিতীয় বিন্দু হবে এখানে। তারপর চলে আসি 200 সাথে কত হবে, 200 হবে। এই যে আমি বলছি, দেখছো যে এখানে স্বাধীন চলক আর অধীন চলক যেহেতু একই হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে রেখাটা এরকম হবে। 300 সাথে কত হবে, 300 হবে। 400 সাথে কত হবে, 400 হবে। 500 সাথে কত হবে, 500 হবে। তার মানে রেখাটা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে করে উপরের দিকে যাবে। এখানে একটু যদি ভুল হয়েছে আমার। সো রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে যাবে, কেমন। এটাকে আমরা বলি এস রেখা। যেই এস রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠতে থাকবে। কেন, কারণ হচ্ছে আমাদের ওয়াই যে হারে বৃদ্ধি পাচ্ছে, এই এসটা কি হারে বৃদ্ধি পাচ্ছে, একই হারে বৃদ্ধি পাচ্ছে বিধায় এস রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠতে থাকে। সো তোমাদের বইতে যেটা হয়েছে কি জানো, তোমাদের বইতে সূচিটা নাই, তোমাদের বইতে আসছে শুধু চিত্রটা, সূচি নাই বিধায় তোমরা আসলে বুঝতেছো না যে কেন এরকম হচ্ছে রেখাটা, তাই তো। এটা তো প্রশ্ন না তোমাদের। শেষ, আমরা এটা করেই তো আমাদের নবম অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দশম অধ্যায়ে চলে যাব। দশম অধ্যায় কি পড়াইতে হবে, হ্যাঁ নাকি পারবা তোমরা বলো। আচ্ছা, এরপরে চলে আসি, এরপর আমরা এডিটা করে ফেলি। সো এডিটা করি আমরা। এডিটা হচ্ছে এখানে 0-এর সাথে হবে 90। সো আমি এডিটা বের করে ফেলি, আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। সো আমরা এখানে গ্রিন কালার নিচ্ছি। সো এডিটা হচ্ছে 0-এর সাথে হবে 90, কেমন, 0-এর সাথে 90। সো 0-এর সাথে 90 মানে হচ্ছে এখানে আমাদের আই যখন 0 হবে, দেখো এই আই যখন 0 তখন আমাদের 90 থাকবে এডি। সো 90 মানে হচ্ছে এই জায়গায়, মনে করো এখানে হচ্ছে প্রথম বিন্দু। তারপর হচ্ছে 100-এর সাথে হবে 160, 100-এর সাথে হবে 160, 160 মানে হচ্ছে এখানে, মনে করো এখানে। তারপর হচ্ছে 200-এর সাথে হবে 200-এর সাথে হবে 230, 200-এর সাথে 230 মানে হচ্ছে এখানে, মনে করো 230। তারপর হচ্ছে 300-এর সাথে হবে 300, কেমন, 300 সাথে কত হবে, 300 হবে। সো 300-তে আমরা 300 করব, এই জায়গায় 300-এর সাথে 300 হবে, এরপর বিন্দু হবে এখানে। তারপর হচ্ছে 400-এর সাথে হবে 370, 400-এর সাথে 370 হবে, 370 মানে হচ্ছে এই জায়গায়, মনে করো 370। সো এখানে হবে। তারপর হচ্ছে 400-এর সাথে 400-এর সাথে করে ফেলছি, 500-এর সাথে হবে 440, মনে করো এখানে। সো 500-এর সাথে 440 হচ্ছে এটা। এখন আমরা বিন্দুগুলো যোগ করে দেবো। এই যে বিন্দুগুলো যোগ করে দিলে আমরা যেটা পাচ্ছি, এটাকে আমরা বলে থাকি এডি। ভালো করে শুনিও, এডি মানে এখানে শুধুমাত্র আমরা দুটো নিচ্ছি, সি প্লাস আই নিচ্ছি, কেমন, তাই না। সো যদি এমন হয় সি প্লাস আই তো হয়েছে, এখন যদি এটার সাথে আরেকটা নতুন খাত যুক্ত হয়, তাহলে রেখাটা আরো উপরের দিকে শিফট করবে। কোথায় বলো, উপরের দিকে শিফট করবে। আচ্ছা, এখানে এই যে অবস্থায় আমি ভারসাম্য জাতীয়টা বলে ফেলি। সো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এডি আর এ সমান হচ্ছে এই বিন্দুতে, তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। সে অবস্থায় আমাদের জাতীয় হচ্ছে 300, জাতীয় কত বলো, 300। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে জাতীয় কত হবে, 300 হবে এই চিত্র থেকে। এখন আবার যদি এমন হয় যে তোমার এডিটা মনে করো নতুন খাত যুক্ত হয়েছে, অর্থাৎ সি প্লাস আই না হয়ে সি প্লাস আই প্লাস জি আছে,
তাহলে দেখা যাবে রেখাটা উপরের দিকে শিফট করবে, উপরের দিকে, এখান থেকে উপরের দিকে শিফট করবে। উপরের দিকে শিফট করলে এখানে তাহলে এডি, নতুন এডি আসবে, সেই এডি সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি মনে করো, সি প্লাস আই প্লাস জি মনে করো, তিনটা আছে খাস। তাহলে রেখাটা উপরে শিফট করলে জাতীয় কিন্তু এখন আর এখানে থাকবে না, জাতীয় কিন্তু পরিবর্তন হয়ে এখানে হয়ে যাবে, কারণ আমাদের এসটা তো আগের জায়গায় আছে, সে এসটা পরিবর্তন হয় না, এডি বাড়ছে, সে এডি বাড়লে দেখা যাবে জাতীয় আয়টা পরিবর্তিত হয়ে আমাদের ভারসাম্য জাতীয় আয়টা অনেকে এখানে মনে করো 450 হইতে পারে, এটা হচ্ছে ভারসাম্য জাতীয় হয়ে যাবে তখন। অর্থাৎ আমাদের ভারসাম্য জাতীয়টা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। ভারসাম্য জাতীয় কি হয়ে যাচ্ছে বলো, এখন নতুন বিন্দু এখানে চলে আসতেছে, অর্থাৎ ভারসাম্য জাতীয় এখানে আমাদের 450 হয়ে যাচ্ছে শুধুমাত্র এডিটা শিফট হওয়ার কারণে, অর্থাৎ এডিটা আমাদের জি যুক্ত হওয়ার কারণে। যদি আবার বলা হয় এডির সাথে আরো এক্সএম যুক্ত হবে, তার মানে রেখাটা আরো উপরে শিফট করবে, এই আর কি। আর আরো উপরে শিফট করলে ভারসাম্য জাতীয় এটা আরো বৃদ্ধি পাবে, এরকম। ভাইয়া চিত্র কি পেন্সিল দিয়ে আঁকবো? হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকতে হবে। পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের নবম অধ্যায় শেষ এখানে, এরপর আমাদের দশম অধ্যায় শুরু হবে। ওকে, দশম অধ্যায় পড়াইতে হবে, তোমরা পারবে না নাকি? দশম অধ্যায় তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব, বলো আশা করবা, কি বলো? তো এটাতে আমরা পড়ে ফেলেছি চিত্রটা। সো চিত্রটা দেখাচ্ছে এখানে, তোমাদেরকে দেওয়ার জন্য পিডিএফটা তোমরা এখানে পেয়ে যাবা, পিডিএফটা এখানে আছে, চিত্রটা আছে আর কি এখানে। আচ্ছা, এটা তো আমরা করেছি তাই না, একটু আগে যেটা দেখেছিলাম সেটাই, চিত্রটা এখানে এঁকেছে কেমন। সো এটাই। এরপর হচ্ছে পরবর্তীতে আমাদের রয়েছে নবম অধ্যায়ের আমাদের যে সৃজনশীলগুলো আমরা পড়েছিলাম সেগুলো এখানে আছে, যেগুলো আমি সলভ করে দিয়েছিলাম তোমাদেরকে। এরপর আমাদের পরবর্তী সিকিউ আছে, ঠিক আছে। এবার দশম অধ্যায় শুরু। দশম অধ্যায় থেকে আমাদের জ্ঞানমূলক অনুধাবনগুলো এখানে আছে, সুন্দর করে দেওয়া আছে কেমন। তোমাদেরকে একটা কাজ দিচ্ছি কেমন, আমি দশম অধ্যায় পড়াচ্ছি না, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবো। অর্থাৎ দশম অধ্যায়ে কিছু ভিডিও আছে, 6টা ভিডিও আছে, এই 6টা ভিডিও তোমরা দেখলে দশম অধ্যায় একদম ক্লিয়ার হয়ে যাবে। ছোট ছোট ভিডিও, বেশি বড় না, ছোট ভিডিও, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের করে ভিডিও। সো এগুলো দেখবা, একদম ক্লিয়ার হয়ে যাবে দশম অধ্যায়, সেটা তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি, ঠিক আছে। আমি তোমাদের পোস্ট করে দিব এখন, একটু পরে তোমাদেরকে আমি সবকিছু গোছায় পোস্ট করে দিব। মানে তোমার আমি ক্লাসগুলো যে 4টা ক্লাস এখন নিয়েছি আমরা, 4টা সুপার 4, এই সুপার 4 ক্লাসের আমি লিঙ্কগুলো সুন্দর করে দিয়ে দিব 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে পিডিএফগুলো দিয়ে দিব, ঠিক আছে। আমি পিডিএফগুলো সুন্দর করে পেজে লিঙ্কগুলো দিয়ে দিব, 2টা পিডিএফে দিয়ে দিব। তারপর হচ্ছে তোমাকে দিয়ে দিব আর কি, এরপর হচ্ছে সিকিউ ক্লাস নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব, এমসিকিউ ক্লাস যেগুলো নিয়েছিলাম সেগুলো লিঙ্কগুলো দিয়ে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা কি, দশম অধ্যায় যে ক্লাস এখানে যেগুলো পড়াচ্ছি না আমি, সেই দশম অধ্যায় ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেবো, হয়েছে? আর কিছু লাগবে কিনা বলো? ও আচ্ছা, এমসিকিউর পিডিএফগুলো দিয়ে দিব। এমসিকিউর পিডিএফগুলো দিয়ে দিব, ঠিক আছে।
এখানে দুইটা জায়গাতে কোশ্চেন হবে, আমি আবার বলছি দুইটা জায়গাতে কোশ্চেন হবে। একটা হচ্ছে ওই ফিশারের যে মুদ্রার পরিমাপ তত্ত্ব আছে, ঠিক আছে, ওইখান থেকে কোশ্চেন হবে এমবি সমান পি সমান এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইড বাই টি, ওই সূত্র দিয়ে প্রশ্ন হবে আমাদের। আরেকটা প্রশ্ন হবে আমাদের থিওরি যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে প্রশ্ন হবে হচ্ছে কোন জায়গা থেকে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কেমন, আরেকটা বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন, এটাও আসতে পারে। এগুলো দেখবা ভালো করে, ওই ক্লাসগুলো দেখলে হয়ে যাবে আশা করি। আচ্ছা এখন আমাকে একটু বলো, তোমাদের হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে, যত প্রশ্ন থাকে অর্থনীতির যদি কোনো প্রশ্ন থাকে সেটা করো, সেটা আনসার দিব। এবং যারা 23-এর পরীক্ষার্থী তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ইনশাল্লাহ। সো হয়তো তোমাদের সাথে আমার আর অর্থনীতি ক্লাসে দেখা নাও হইতে পারে যদি তোমরা পাশ করে চলে যাও। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যদি পরীক্ষা ভালো হয় এবং যদি মনে হয় যে না ভাই আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, ভাইয়ের জন্য একটা পোস্ট করি, তাহলে একটা পোস্ট করবা, ঠিক আছে। সবার কাছে এটা কি থাকবে, রিকোয়েস্ট থাকবে যে অন্ততপক্ষে একটা পোস্ট করবা যদি পরীক্ষা ভালো হয়। আর যদি পরীক্ষা খারাপ হয় তাহলে পোস্ট করার দরকার নাই, ঠিক আছে, তাহলে আমি ব্যর্থ, এটা আমি মনে করবো আর কি। এমসিকিউর পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই, আমি দিয়ে দিব। ইয়াসিন বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, গত 2 দিন ধরে অনেক কষ্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনার কোনো নিয়ামত দান করেন, আমরা আপনাকে কখনো ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ হাবিব। ইয়াসিন ধন্যবাদ। তারপর হচ্ছে আহমেদ সানি বলেছে আপনাকে অনেক মিস করব, অনেক অনেক আমি মিস করব তোমাদেরকে। মিম বলেছে অনেক অনেক কষ্ট করেছেন ভাইয়া। তারপর হালকা করে ইমোশনাল হয়ে গেলাম। আচ্ছা, সুলতান বলেছে ভাইয়া অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ সাইফুল্লাহ বলেছে ভাইয়া আপনাকে মিস করব, অনেক অনেক মিস করব, তোমাদেরকে অনেক মিস করব। তোমাদের রাসেল ভাইয়া এসেছেন, তোমাদের রাসেল ভাইয়ার এইবার পালা শুরু, ঠিক আছে, আমার পালা শেষ। তোমাদের রাসেল ভাইয়া তোমাদের জন্য আরো কিছু নিয়ে আসতে যাচ্ছেন, ভালো কিছু। তো তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, কখন থেকে ক্লাস তোমাদের? ওদের 11 আর 12 তারিখ খুব সুন্দর। তোমাদের 11 তারিখ আর 12 তারিখ ক্লাস হবে। পেজটা বলে দিয়ে দাও। অনেকে এই যে এখন 345 জন মতো স্টুডেন্ট ক্লাস করতেছে, কিন্তু শেয়ার হইছে মাত্র 200। হইলো একজন তো একটা শেয়ার করলে তো হয়ে যায়। এটাই তো ভালোবাসার বহিঃপ্রকাশ। তোমরা তো আর আমাদেরকে চট্টগ্রাম এসে আমাদের সাথে বসে আড্ডা দিয়ে বা খাওয়া দাওয়া করে আমাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। ওকে, তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। আমিও বসেছিলাম এতক্ষণ, তোমাদের আনোয়ার স্যার আসলে যথেষ্ট কষ্ট করেছে। বলতেই হয় যে এতক্ষণ ধরে যে দীর্ঘ সময় লাইভ ক্লাস নেওয়াটা এটা আসলে কষ্টসাধ্য ব্যাপার। অনেক কষ্ট, অনেক কষ্ট। অনেকের জন্য অনেক সময় সমস্যা হয়। যেমন গতবারের কথা যদি বলি, তোমাদের আনোয়ার স্যার হচ্ছে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর পরে ডাক্তার দেখাতে হয়েছে। আমার সেই বছরের পেনটা এখনো পর্যন্ত আছে, যে আমি গত বছর কিন্তু এর চেয়ে বেশি ক্লাস নিয়েছি। অর্থাৎ গত বছর আমি 6টা ক্লাস নিয়েছিলাম, এই বছর 5টা নিয়েছি তোমাদের জন্য। 5টা বলতে 4টা নেওয়ার কথা, ওখানে 5টা বলতে আজকে বিকালে আমাদেরকে এক্সটেন্ড করতে হয়েছে, যার কারণে 5টা ক্লাস হয়ে গেছে। তো গত বছর আমি 6টা ক্লাস নিয়েছিলাম, এবং সেই 6টা ক্লাসে যে আমার ব্যাক পেন হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত আমার আছে। সো তবু আমি রিস্ক নিয়ে ক্লাস নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমি জানি তোমরা, আমি ক্লাস নিতাম না যদি তোমাদের অডিয়েন্স কম হইতো। ক্লাস কেন নিচ্ছি? কারণ আমি জানি তোমরা বিপদে আছো, বিপদে আছো বিধায় আমি তোমাদের সহযোগিতা করার জন্য ক্লাসগুলো নিয়েছি। আদারওয়াইজ কিন্তু আমি ক্লাস নিতাম না যদি কম স্টুডেন্ট থাকতো। বলি সেটা হচ্ছে, কিছুদিন আগে আমি ঢাকায় যাচ্ছিলাম, তো প্রতিমধ্যেই ট্রেনের মধ্যে দেখা হয়েছে কুমিল্লা স্টেশনে বেশ কয়েকজন স্টুডেন্ট যারা হচ্ছে 22 সালের পরীক্ষার্থী ছিল। তো তারা বললো, সামনে এসে আমাকে বললো যে ভাইয়া পড়ালেখা থেকেই আপনি? আমি বলছি হ্যাঁ। বলে যে আপনাদের ক্লাসগুলো আমরা অনেক পরীক্ষায় আমাদের অনেক উপকার হয়েছে। এই যে কৃতজ্ঞতা স্বীকার করা বা আমাদেরকে দেখে একটু কথা বলা, এটা আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করে, আনন্দ দেয়। এবং সেই সময় তারা বলেছে যে আনোয়ার স্যার সহ আপনারা যারা অনেক কষ্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। এই ধন্যবাদটুকু আমরা হয়তো বা মানে জানি না এই ধন্যবাদে আমাদের কি হয়, তবে হচ্ছে আমরা একটা আনন্দ পাই, আমরা পথ চলতে বা আমাদের এই কার্যক্রমটাকে আরো বেশি বেগবান করতে আমরা উৎসাহ পাই। তো তোমাদের সাথে কখনো দেখা হলে অবশ্যই পরিচয় দিবা, বলবা যে হ্যাঁ দেখা হয়েছিল কোনদিন, ক্লাস হয়েছিল, ক্লাস করেছিলাম। হ্যাঁ, তোমাদের আনোয়ার স্যার অনেক দীর্ঘ সময় ধরে ক্লাস নিয়েছে, তো আমি কথা বলবো না, তোমাদের স্যার কথা বলতেছে।
মাঝখানে আসলাম তোমাদের একটু খোঁজ না আমি আর কথা বলবো না, আমি আসলে কি কথা বলবো, আমি দুপুর 3টা থেকে কথা বলতেছি। হ্যাঁ একদম টানা কথা বলতেছি। রাতের খাবার খাইনি, যথারীতি আমিও খাইনি, সাথে আমাদের অ্যাম্বাসেডর আছেন আমাদের বাকিনা, সেও খায়নি। তো আমরা খাওয়া দাওয়া করবো, তোমরা সবাই যারা খাওয়া দাওয়া করো খেয়ে দেখো। দেখা হবে ইনশাল্লাহ কোনো এক সময়, সামনে পড়ে গেলে পরিচয় দিবা, কথা হবে। আর তোমরা ক্লাস করতেছো, ক্লাস করো, এবং যারা প্রথম থেকে করতে পারো না প্রথম দিক থেকে ক্লাসগুলো করে নিও। কাল কিছুদিন পরে পরশুদিন তোমাদের পরীক্ষা, দোয়া করি তোমাদের ইকোনমিক্স যাতে একদম ফাটাফাটি একটা পরীক্ষা হয় ইনশাআল্লাহ। অবশ্যই এটা মাথায় রাখবা, অর্থনৈতিক পরীক্ষাটা একদম ইজি হবে। কেমন, কোশ্চেন একদম ইজি হবে। তোমরা এটা চিন্তা করবা পরীক্ষার হলে যে ভাইয়া যা বলছে যা পড়াইছে সব কমন পড়ছে, মানে যা পড়ছে তাই কমন পড়ছে, তুমি পরীক্ষার হলে মুস্কি মুস্কি হাসবা যে ভাইয়ের কথা মনে পড়বে, ভাইয়ের চেহারা মনে পড়বে। ঠিক আছে, ইনশাআল্লাহ এভাবে পড়িয়েছি। আর এত কিছু থাকতে ভাই আর চেহারা কেন মনে পড়তো? চেহারা মনে পড়বে না। দেখ আমি তোমাদেরকে বলি, তোমরা আজকে 2 দিন ধরে আমার চেহারা দেখতেছো, তার মানে 2 দিন ধরে আমার চেহারা তোমাদের সামনে বাঁচতেছে। দ্যাট মিনস তোমরা স্বপ্নের মধ্যে দেখার সম্ভাবনা আছে আমাকে। আচ্ছা, এটা কিন্তু সত্যি কথা। তোমরা কি জানো যে অনেক স্টুডেন্ট আমাদেরকে বলছে স্যার আপনার ক্লাস করতে করতে এখন আপনাকে স্বপ্নে দেখি, এরকম বলে অনেক সময়, স্বপ্নের মধ্যে দেখে। কেন দেখবে? কারণ অনেকক্ষণ দেখতেছো। আমরা আমাদের ব্রেন যেটা করে সেটা হচ্ছে আমরা সারাদিন যেটা করি সেটা আমরা রাতে স্বপ্ন দেখি। সো তুমি যেহেতু সারাদিন আমার সাথে ক্লাস করতেছো, রাতের বেলা দেখবা যে তুমি আমাকে স্বপ্ন দেখতেছো। এমন হইতে পারে যে আমি আবারও ক্লাস করাচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, এরকম হইতে পারে। আচ্ছা, শেষ মুহূর্তে একটা বিজ্ঞাপন দিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন বেস চলমান। তোমাদের যারা জুনিয়র আছে গোল্ডেন বেসে ভর্তি করাই দাও। আমি অন্তত এখান থেকে এই যে লাইভ থেকে আমি অ্যানাউন্স করতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই গোল্ডেন বেস হতে যাচ্ছে পড়ালেখা প্ল্যাটফর্মের একটা সেরা বেস। এবং আমরা এখানে ডিটেলস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই পড়াচ্ছি, এবং প্রত্যেকটা বিষয়ে পড়াচ্ছি। তোমরা জানো মেনলি আমাদের এই প্ল্যাটফর্ম আর্টস এবং হচ্ছে বিজনেস স্টাডিজের যারা আছে তাদের জন্যই। তো তোমাদের জুনিয়র যারা আছে বা পরিচিত যারা আছে বা কলেজে তোমাদের যারা পরিচিত আছে তাদেরকে একটু জানাবে। এবং আমাদের গোল্ডেন বেসের স্টুডেন্ট সংখ্যা যে যা হয়েছে, তোমরা জানো যে এখানে একটা ক্লাস নিতে গেলে অনেক কিছুই চলে। এখানে প্রায় 40-50 ওয়ার্ডের প্রায় 6টি লাইট চলতেছে, পিছনে একটা 3000 ওয়ার্ডের একটা প্যানেল বোর্ড চলতেছে, পাশে এসি চলতেছে। এই যে এত কিছু হচ্ছে, তোমরা তো এখান থেকে পে করতেছো না, এই ক্লাসগুলো করতেছো। আমরা চাইও না তোমাদের কাছ থেকে বিনিময়ে কিছু, কিন্তু হচ্ছে এটাই চাই ভালোবাসাটা, শুধু ভালোবাসাটা দাও, ভালোবাসাটাকে বহিঃপ্রকাশ করবা। এবং তোমাদের জুনিয়র যারা আছে তারা অফলাইনে কোচিং করতে গেলে 10-20 হাজারের উপরে টাকা খরচ হবে, কিন্তু আমরা যারা অনলাইনে পড়াচ্ছি মাত্র 1500 টাকায় আমরা আমাদের এই প্ল্যাটফর্মটার সফলতার জন্য হচ্ছে আমরা। আর তোমাদের ছাত্রছাত্রী যারা গ্রাম থেকে জয়েন হয় আমাদের সাথে, বিশেষ করে তাদের আর্থিক সমস্যা থাকে, ওটা বিবেচনা করে আমরা ওই কোর্সের ফিটা একদম অল্প করে নির্ধারণ করেছি। যেটা গত বছরে ছিল 1600 টাকা, সেটা এই বছরে আমরা 1500 টাকা নির্ধারণ করেছি, অর্থাৎ 1499 টাকা। তো তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে জয়েন করে দিবে ইনশাল্লাহ। আর জানাবা, আমাদের পেজে মেসেজ দিলে আমাদের যারা দায়িত্বে আছেন ওনারা অবশ্যই রেসপন্স করবেন। আর সরাসরি নাম্বার তো আছেই, ঠিক আছে? তো যাই হোক, দেখা হবে আমার সিভিক্স ক্লাসে, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ম্যারাথন ক্লাসে। ঠিক আনোয়ার স্যারের মতো হয়তো বা এত লং টাইম আমি নিতে পারবো না, কারণ ওনার মতো আমি মোটা সোটা মানুষ না, হালকা পাতলা মানুষ, এতক্ষণ দাঁড়ায় থাকা আমার পক্ষে আসলে সম্ভব না। তো অল্প সময়ে কিভাবে আমি কি মোটা আমাকে বলো তো, আমাকে কি মোটা মনে হয়? না, অন্তত তুমি তো বলো স্বাস্থ্যবান। বলো, আমাকে কি মোটা মনে হয় তোমাদের? তো কি মনে অল্প হয়? সময়ে যা যেভাবে পারি, হ্যাঁ, সিভিক্স এর প্রস্তুতিটা ইনশাআল্লাহ তোমাদেরকে গোছাই দিব। এবং ইকোনমিক্স এর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা সিভিক্স নিয়ে ইনশাআল্লাহ শুরু করব। তো দেখা হবে ক্লাসে। আমি আজকের মতো লিভ নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমিও লিভ নিচ্ছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। এইটুকু বলবো যে তোমাদের 24-এ যারা ছোট ভাই বোন আছে তাদেরকে তোমরা আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি করা দিও, কারণ গোল্ডেন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি 2-3টা ক্লাস নিয়েছি। সো আমাদের গোল্ডেন ব্যাচের যারা এখানে 23-এর আছো, তোমরাও কিন্তু অনেকে গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট আছে, আমি জানি এই লাইভে আছে অনেকজন। সো তোমরা জানো আমরা কীভাবে পড়াই এবং কেমনে পড়াই এবং সার্ভিসটা আমরা কেমন দিই। সো ইনশাল্লাহ তাদের জন্য শুভকামনা। তোমরা তাদেরকে ভর্তি করা দেবে, তাদেরকে বলবা, রেফার করবো অন্ততপক্ষে যে পড়ালেখা সম্পর্কে তাদেরকে জানাবা, ঠিক আছে? সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। মন থেকে বলছি যে তোমাদের রেজাল্টটা অনেক ভালো হোক, পরীক্ষা অনেক ভালো হোক। সো পরীক্ষা ভালো হোক, রেজাল্ট ভালো হোক, সর্বোপরি তোমাদের জীবনটা ভালোভাবে চলুক, এটা চাই। ভালো একটা ফিউচার হোক, ভালো একটা জায়গায় তোমরা টিকো, ভালো একটা ভার্সিটিতে পড়ো এবং ফিউচারে তোমরা শাইন করো, এটাই চাই। সো ভালোবাসা থাকবে সবার জন্য, এবং হয়তো তোমাদের মাঝে মাঝে তোমাদের সাথে দেখা হয়ে যাবে লাইভে আসলে। সো এই আর কি। আর ওই যে বললাম একটা পোস্ট করতে হবে, যদি পরীক্ষা ভালো হয় তাহলে অবশ্যই একটা পোস্ট করে জানাবা সেটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের
বলতে পারো যে কৃতজ্ঞতা স্বরূপ একটা পোস্ট করলে আমি হ্যাপি হব, আর কিছুই না। ভাই আপনি অনেক ভালো থাকবেন, অনেক দোয়া রইল আপনার জন্য, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। মেয়ে বলেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ওকে। ইয়াসিন বলেছে আপনিও ভালো থাকবেন, থ্যাংক ইউ। আচ্ছা, সাইফুল্লাহ বলেছে ইকোনমিক্স মানে আপনি, ধন্যবাদ। তারপর হচ্ছে আপন মানে উদাসীন, ওকে ফাইন। তারপর হচ্ছে রায়হান মুর্শিদ বলেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আর এই আর কি, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।